আমরা রাজযোগ শুরু করছি। এই প্রথম আমরা শুরু করলাম। তো রাজযোগ শুরু করার আগে যখন প্রথম অধ্যায়ের প্রথম সূত্রে বলছেন অথ যোগানুশাসনম, সেটা বলার আগে আমরা দু চারটি কথা যোগ সম্বন্ধে আলোচনা করে নিলে পরে বুঝতে সুবিধে হবে। যারা গীতা পড়েছেন দেখবেন ভগবান বলছেন সকালে নেহ মাতা যোগো নষ্টা পরং তপা। ভগবান ধর্ম স্থাপনা করেন, যে কোনো ধর্ম, যার জন্য খ্রিস্টানিতে জিসাসকে ভগবান বলে, ইসলামে মোহাম্মদকে ভগবান বলেন না কিন্তু প্রফেট। তো তারা এসে ধর্মটাকে স্থাপনা করে দিয়ে যান জনসাধারণের জন্যে। লোকেরা নিজের মতো বুঝে সেটাকে পালন করতে থাকে কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে যারা ওটার প্র্যাকটিস করছেন তাদের মনে কাম, লোভ এগুলো এমন এসে যায় যে ধীরে 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 ওই যোগটা কোথাও একটা পতন হয়ে যায়, অধঃপতন তার হয়ে যায়। তাছাড়া যে আধ্যাত্মিক জ্ঞান ঋষিরা, অবতাররা বা ভগবান তো সরাসরি দেন, সেটা একটা উচ্চ অন্য জগৎ থেকে। ঋষিরা যখন দেন ধ্যানের গভীর একটা অত্যন্ত গভীর অবস্থা থেকে দেন, সেগুলো আমাদের মতো লোকের পক্ষে না বুঝে নেওয়া একটু কঠিন হয়। ফলে উল্টা বুঝলি রাম, অনেক সময় আমরা ভুল বুঝে বসি। উপনিষদ আদিতে আমাদের পরম্পরায় অনেক এই ধরনের কাহিনী আছে যেখানে গুরু বলছেন একরকম, শিষ্য অন্যরকম বুঝছেন। এর ফলে কি হয়, দলাদলি শুরু হয়ে যায়। আপনি পুরনো ধর্মকে তো ছেড়ে দিন, আমাদের এই ঠাকুরের সময় শ্রীরামকৃষ্ণ যখন এসছেন, ঠাকুরেরই সময়, ঠাকুরের মহাসমাধি হওয়ার কিছুদিন পরেই লোকে বলছেন যে স্বামী বিবেকানন্দ যা কিছু কর্মের বিধান করছেন এটা ঠিক না। এই নিয়ে এসে এত অশান্তি, মাস্টারমশাই একরকম বলছেন, সাধুরা চিঠি লিখছে মাকে, তারপরে অন্যদিকে অদ্বৈত আশ্রম স্থাপনা মায়াবতীতে হলো, সেটাকে নিয়ে আপত্তি চলছে, লেগেই যায়। অবতার এসেছেন, তার কয়েকদিনের মধ্যেই যদি এত গোলমাল লেগে যায়, তাহলে ভগবান যদি 2000-5000 বছর আগে যা বলেছেন কত গোলমাল লাগবে। এই গোলমালগুলোকে আটকানোর একটা খুব সহজ পথ আছে, যে যদি এটাকে একটা সায়েন্সে আপনি কনভার্ট করে দেন। সায়েন্স বলতে একটাই, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ছাড়া কোনো সায়েন্স নেই। বাকি এগুলো যে কোনো সায়েন্সে, যে কম্পিউটার সায়েন্স বলুন, ফিজিক্স বলুন, সবটাই কোথাও না কোথাও ম্যাথমেটিক্সের উপরে দাঁড়িয়ে আছে। লজিক, যেখানে আমরা যুক্তি বলি, তার মানে হচ্ছে একটা থেকে একটা ফলো করবে ম্যাথমেটিক্যালি, পুরো র্যাশনালি চলবে, যেখানে আপনার যে মন সেটার কোনো রোল ওখানে প্লে করবে না। যদি ওটাকে ইকুয়েশনে ফেলা যেতে পারে, ওয়েল অ্যান্ড গুড। ইকুয়েশনে যদি না ফেলা যেতে পারে তাহলে ওটা পিওর সায়েন্স নয়। আমরা বেশিরভাগ সময় যেটাকে সায়েন্স বলি, আমরা বলি যে ওটা সায়েন্সই না, ওটা টেকনোলজি, ওটা সায়েন্স না। কিন্তু টেকনোলজিতে প্রচণ্ড ম্যাথমেটিক্সের দরকার পড়ে। তো এই যে ম্যাথমেটিক্যাল প্রিসিশন, যে একবার প্রিসিশন, এ থেকে বি, বি থেকে সি, সেই জন্য এ থেকে সি, এই যে প্রিসিশন যাবে, যতক্ষণ ধর্মে এটা না আসে ধর্মে গোলমাল হতেই থাকবে। অ্যাটলিস্ট একটা কাঠামো থাকবে, কি আপনি বলতে পারেন একটা এমন কোষ্ঠী পাথর থাকবে যেখানে লাগিয়ে দিলে আপনি বুঝতে পারবেন জিনিসটা ঠিক না ভুল। বিশ্বে যত ধর্ম হয়েছে, যত ধর্ম আছে, যত ধর্ম হবে, এর মধ্যে একমাত্র এই রাজযোগ হলো সায়েন্স অফ রিলিজিয়ন। অন্য কোনো ধর্ম, একবারে কোনো ধর্ম, হিন্দু ধর্মেও কোনো যত শাস্ত্র আছে, যতই আছে, কেউই রাজযোগের মতো র্যাশনালি, সায়েন্টিফিক্যালি একবারে এ থেকে বি, বি থেকে সি এরকম চলে না। আমরা যেমন যেমন এগোবো এগুলো দেখবেন তত আমরা এটা পাবো। ফলে কি হয় যে অন্যান্য ধর্মে মানুষ যেমন অবিশ্বাস করতে শুরু করে দেয়, সন্দেহ আসতে শুরু হয়ে যায় মনের মনে, রাজযোগে সব সমস্যা নেই। রাজযোগের পুরো দেখো, এই হচ্ছে সায়েন্স অফ যোগ, সায়েন্স অফ রিলিজিয়ন। প্র্যাকটিস করো, তুমি নিজেও পাবো। যদি না তুমি পাও তবে তুমি নিন্দা করো, এমনি থিওরিটিক্যালি তুমি নিন্দা করতে আসবে না। ফলে আমাদের বিশেষ করে এই যে রাজযোগ যেটা আমরা দেখব, এটা এত নন সেক্টারিয়ান,
নন সেক্টারিয়ান মানে হয় কোনো বিশেষ গ্রন্থ, কোনো বিশেষ ঈশ্বর কাউকে নিয়ে চলে না, ফলে এটা সবারই জন্য ওপেন। যে কোনো ধর্ম বা আমাদের হিন্দুদের যে কোনো পথ, যতগুলো পথ রয়েছে, তারা যদি রাজযোগ দিয়ে নিজের সাধনা পদ্ধতি, নিজের সাধনাকে যদি মেলাতে যান, সঙ্গে সঙ্গে বুঝে নেবেন কোথায় ঠিক কোথায় ভুল হচ্ছে। এখন মানে একদিক থেকে আপনি বলতে পারেন এটা যেন একটা আগুন, দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। যেমন সোনাকে যদি শুদ্ধ করতে হয়, ওই দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মধ্যে ফেলে দিলেন, যত আবর্জনা পুড়ে ছাই হয়ে গেল। যত রকমের অন্ধবিশ্বাস, যত রকমের যে একটা জাস্ট কনভিকশনস, বিলিভ, এই বিশ্বাসগুলো যা কিছু আছে, যেটা হঠাৎ মাথায় ঢুকে গেছে, যেগুলো প্র্যাকটিস দিয়ে ঢুকে গেছে, সব কটাকে রাজযোগ পুড়িয়ে ছাই করে দেয়। আর যে বলছেন এমন সঠিকভাবে পুরো জিনিসটাকে পরিষ্কার রাখে, মানুষের বিশ্বাসকে এমন সঠিকভাবে ফেরত নিয়ে আসে, আর কোথাও কোনো ধরনের যে একটা বলতে পারে এটা মনের ভুল, এটা মনের কল্পনা, এই জিনিসগুলো কিচ্ছু না থাকার জন্যে এটাকে বলে যোগের রাজা। যোগের রাজা, যোগ বলতে আমরা এখানে ধর্ম বলছি, বা ধর্মপথের এটা রাজা, সেই জন্য এটার নাম, একটা নাম মানে একটা কারণ রাজযোগ। রাজযোগের একটা কারণ হলো যে কোনো কিছু তাকে মেনে নিতে হয় না, কোনো কিছু অমুক বলেছেন, ঠাকুর বলেছেন, কৃষ্ণ বলেছেন বলে মেনে নিতে হয় না, কোথাও কোনো অন্ধবিশ্বাসের সম্ভাবনা নেই, পুরো জিনিস র্যাশনালি চলে, মানুষকে নিম্ন স্তর থেকে ওপরে নিয়ে যায়। আর যে যত এটার অভ্যেস করবে সে তত ইমপ্রুভ করবে। এর কোনো বক্তব্য নেই যে হয় পুরো নিন, হয় 1 না হলে 0, হয় পুরো পাবেন নাহলে কিছুই পাবেন না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি যত করবেন, যত আপনি এটা প্র্যাকটিস করবেন, আপনি তত পাবেন। ফলে কি হয় যে এর একটা সাংঘাতিক ক্ষমতা, যেখানে যাদের ভেতরে কোনো ধরনের দুর্বলতা আছে তার দ্বারা যোগ চলবে না। শরীর দুর্বল চলবে না, মন দুর্বল চলবে না, ইমোশনস দুর্বল চলবে না। আগে বলো, আগে তুমি ওগুলো ঠিক করো, তারপরে আসবে। শরীরটা আগে তোমার হাট্টা কাট্টা থাকা চাই, মন তোমার হাট্টা কাট্টা থাকা চাই, মনটা একটা ইমোশনসগুলো যেন কন্ট্রোলে থাকে, তবেই তোমার হবে। তো তবে দেখা যায় যে যারা দুর্বল আছে তাদের জন্য ওরা অন্য একটা হঠ যোগ, পরে আমরা একটু মেনশন করব, তারা এগুলো বলেন যে একটু ওই প্রাণায়াম মানে কি, একটু নিঃশ্বাস প্রশ্বাস করে, একটু ছোটোখাটো কিছু জিনিস করে একটু শক্তি যখন অর্জন করে নেয়, তখন বলে এবার তুমি পুরোপুরি এটাতে নামো। কিন্তু আমরা যখন যোগে যাব, ধীরে ধীরে আমরা দেখব যে এনারা প্রথমের দিকে যে পুরো যোগ ব্যাপারটা কেন, এটাকে ব্যাখ্যা করবেন, পরে ধীরে 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 প্র্যাকটিসের দিকে এনারা এগোবেন। তো এই হলো মোটামুটি যোগ। তো যোগ কোথায় থেকে আসে, কিভাবে আসে, এইটাকে নিয়ে খুব সংক্ষেপে বলতে গেলে হিন্দুদের মূল গ্রন্থ বেদ, এগুলো আমরা আগে অনেকবার আলোচনা করেছি, পরে আবার আলোচনা করব। যেটাকে বলে, বেদকে বলা হয় অপৌরুষেয়। কোনো পুরুষের যে কল্পনা, কোনো মানুষের যে কল্পনা, কোনো মানুষের যে একটা কাব্য, একটা রচনা, তা না। এটা ঋষিরা গভীর ধ্যানে যেটা অনুভব করেছেন, ভগবান যেটাকে সাক্ষাৎ যে ঋষিদের বলেছেন, ঠাকুর বারবার বলছেন কথা মেতে, যে ধ্যান ধারণা করে ঠাকুর কথা বলেন, ঈশ্বর কথা বলেন, সেই সত্যগুলো যখন পরম্পরাভাবে রক্ষিত হলো, সেটাকে বলছেন বেদ। এখন বেদ একটা বিরাট রাশি, যদি আপনি দেখেন যে 4টে বেদ এতগুলো রয়েছে, সব বেদ সবারই পক্ষে পড়া সম্ভব না। তাছাড়া আগেকার দিনে ব্রাহ্মণ ছাড়া বেদ পড়তেন না। কিন্তু তার থেকেও বেশি সমস্যা যেটা বেদের, যে কোথাও একটা যেন বেদ পথ হারিয়ে গেলেন। একটু আগে যেটা বলা হলো, সকালে নেহা মাতা যোগো নষ্ট পরংতপা, কোথাও এটা বেদ তিনিও নিজের পথ হারিয়ে ফেললেন। আর যে জিনিসটা মানুষকে ঈশ্বরের সঙ্গে এক করার কথা, সে যজ্ঞের দিকে নেমে চলে গেল। আর যজ্ঞ এত বেড়ে গেল যে যজ্ঞ ছাড়া আর কোনো কিছু কেউ দেখছে না। ফলে
মানুষ ওই যজ্ঞের বোঝায় গিয়ে পড়ে গেল। যজ্ঞ হলেই একটা পুরোহিত লাগবে, পুরোহিত আর যজ্ঞ যেখানে আছে সেখানে নানান রকমের দ্রব্য লাগবে। একটা আপনি কোনো কিছু নিজের ভালো করতে চান, এখন সেই যজ্ঞ করুন আর পুরোহিত জোগাড় করুন, দ্রব্য জোগাড় করুন, করতে 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 আপনার শেষ। তো যে মেইন পারপাস যেটা ছিল, উদ্দেশ্য যেটা ছিল, মূল উদ্দেশ্য, সেটা কোথাও হারিয়ে গেল। ফলে পর 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 ঋষিরা বললেন যে ঠিক আছে, বেদে কি বক্তব্য আমরা বলে দিচ্ছি, এই করো। কারণ মানুষ এই ছোট্ট জীবন, কটা বছর আমরা চালাই। আমরা ধরে নিলাম প্রথম 20 বছর একটা জীবন তৈরি করতে চলে যায়, আর মোটামুটি 65-70-এর পরে আপনি আগে যা করেছেন সেটাই চলবে। তার মানে খুব হলে আপনি 30-35-40 বছর ম্যাক্সিমাম। 40 বছরে আপনি কত বেদ পড়বেন, কত যজ্ঞ করবেন, কত এটা সেটা। লোকে চায় যে একটু তাড়াতাড়ি কিছু একটা করতে পারি, জীবনটাকে যেন সার্থক করতে পারি, জীবনটাকে যেন ধন্য করতে পারি। এনারা তখন যে ঋষিরা ছিলেন, বড় ঋষিরা, এনারা নিয়ে এলেন দর্শন। যে দর্শনগুলো আজকে খুব ফেমাস, শর্ট দর্শন বলা হয়, 6 সিস্টেমস অফ ইন্ডিয়ান ফিলসফি। এখন যে এই যে আপনারা অনেকেই জানবেন যে 6টি যে দর্শন, কয়েকবার আমরা আগে আগে বিভিন্ন ক্লাসে বলেছি যে সবচেয়ে প্রথম বলা হয় সাংখ্য দর্শন। তো সাংখ্য দর্শন কপিল মুনি দিয়েছিলেন। সাংখ্য দর্শনকে বলা হয়, কপিল মুনিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ফিলসফি। তিনি যেন এই প্রথম এই পুরো জিনিসটাকে অর্গানাইজ করতে শুরু করলেন যে বেদ আছেন ঠিক আছে, উপনিষদ আছেন ঠিক আছে, কিন্তু আমি পরিষ্কারভাবে বলবো তুমি এই করো, তাতে তোমার মুক্তি হবে, তোমাকে আর অত কিছুতে যেতে হবে না। ঠাকুরও দেখবেন কথা মিতে বারবার বলছেন যে খাটো খাটো, উপলব্ধি করো। তো উনি সিস্টেমেটিক ওয়েতে নিয়ে এলেন। দ্বিতীয় দর্শন হলো যোগ, যেটা সাংখ্যের সঙ্গে প্রচুর মিল। এরা সবাই, এদের উদ্দেশ্য কিন্তু একটাই, মানুষকে মুক্তির পথে কিভাবে নিয়ে যাবে। এখন সাংখ্য যোগ যেমন ছিল, যদি আপনি একটু কল্পনা করেন ভারতবর্ষকে, আজকের দিনে এত ভালো ভালো ট্রেন, এখান থেকে যদি দিল্লি যান তাতেই 1500 কিলোমিটার। আর যদি একটু পুরনো দিনের কথা আপনি ভাবেন, পাকিস্তান পর্যন্ত যদি ঢুকে যান, তাহলে কলকাতা থেকে ভেবে দেখুন কতটা দূর। আর তখন ট্রেন নেই, ঘোড়া গাড়ি করে যদি যান কত দিন লাগবে। এই ঋষিরা পুরো ছড়িয়েছিল, সেই পাকিস্তানের কোথায় সিন্ধু নদীর ওই দিককে, ওখান থেকে শুরু করে আমরা জানি যে ব্যাস ছিলেন কুরুক্ষেত্রের কাছে কোথাও। অন্যদিকে বলে যে ঋষিরা অনেক এগিয়ে পর্যন্ত ছিলেন, জহ্নু ঋষি তো বিহারে কোথাও ছিলেন, বিশ্বামিত্র ঋষি ওনার আশ্রম বিহারে কোথায় ছিল। মানে কত লম্বা একটা বেল্ট, কমিউনিকেশন নেই। এই ঋষি একটা কিছু উপলব্ধি করছেন, এই ঋষি কিছু একটা ওয়ার্কআউট করলেন, ওনার আশেপাশে যে শিষ্যরা সেটা ওটাকে জেনে নিল, বুঝে নিল, পারফেক্ট। অন্য ঋষিরা ওটাকে জানতে পারতেন না। ফলে বেদ যদি শিখতে হয় সেই রকম ঋষিদের কাছে গিয়ে ওরা ওটা মুখস্থ করে নিতেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থটসগুলো যেগুলো, সেইগুলো স্প্রেড করার পসিবিলিটি আরও কম। ফলে সাংখ্য অতটা স্প্রেড করেনি, যোগ ততটা স্প্রেড করেনি। আর সেই সময় এলেন ওদিকে গৌতম মুনি, কণাদ মুনি, ওনারা দিলেন ন্যায় বৈশেষিক, স্প্রেড করেনি। আর পূর্ব মীমাংসা, জৈমিনী। পূর্ব মীমাংসাটা হলো ভারতবর্ষের সবচেয়ে পপুলার ফিলসফি, কর্মকাণ্ড। আজকে আমরা যাবতীয় যা কিছু করি, ইন জেনারেল যত পুজো অর্চনা এগুলো হয়, কর্মকাণ্ড হয়, আর আমাদের যে বিশ্বাসগুলো যেগুলো রয়েছে এগুলো সব কর্মকাণ্ড থেকে, জৈমিনী থেকে আসে। যোগ কিছু মুষ্টিমাত্র লোক প্র্যাকটিস করতেন। সাংখ্যে কোথাও একটা, সাংখ্য আর যোগ এমনভাবে মিশেছিল যে সাধারণ লোকেরা প্র্যাকটিস করতো না, কিছু লোকেরা করতেন। ন্যায় বৈশেষিক যেমন একটা পুরো ইন্টেলেকচুয়াল জিনিস হয়ে গেল, আশ্রমে গিয়ে কিছু লোক শিখছে, শুনছে, সেখানেই শেষ। কর্মকাণ্ড ঘরে ঘরে ঢুকে আছে, কিন্তু এগুলো সব কটা রাজা এলো বেদান্ত। এখন বিভিন্ন যে দর্শনগুলোর কথা আমরা বলছি, আমরা জানি না এগুলো ঠিক উনি শুরু করেছেন না তার আগে একটা পরম্পরা ছিল।
কারণ এনারা সবাই বলেন যে এনারা বেদ থেকে এটা নিচ্ছেন, আর ওনারা জাস্টিফাই করেন যে বেদে যে মন্ত্রগুলো রয়েছে সেখান থেকে এনাদের দর্শন বেরিয়েছে। কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে বেদান্ত এটাকে ব্যাস তিনি ফর্মালাইজ করলেন, কারণ বেদান্তের কথা আমরা উপনিষদেই পাই। যাই হোক, আমরা ধরে নিলাম ব্যাস এই ছজন ঋষি। ছজন ঋষি ছয়ভাবে মুক্তির কথা বলছেন, কিন্তু এইটাই যে শেষ স্থান, আরও অন্যান্য ঋষি ছিলেন, সে কোথাও হারিয়ে গেছে। কিন্তু এই যে ষড দর্শন, এই যে 6 সিস্টেমস অফ ফিলসফি, যার মধ্যে 6টা বলা হলো, আর তার সঙ্গে রয়েছে যোগ। এখন ধরুন যোগকে যেমন বেদান্তের ব্যাস আমরা একটা নাম বললাম, যোগের ঠিক একই প্রবলেম, যে কবে এক্স্যাক্টলি যোগ শুরু হয়েছে আমরা জানি না। কপিলের সঙ্গে যদি ওটাকে লিঙ্ক করা যায় তাহলে কপিল মুনি থেকে, যদি কপিলের সঙ্গে লিঙ্ক না করা হয় তাহলে যেমন ট্র্যাডিশনালি চলছে ট্র্যাডিশনালি, কিন্তু ফর্মালাইজ করলেন ব্যাসদেবের মতো পতঞ্জলি। এখন যতগুলো আমাদের শাস্ত্রগুলো রয়েছে, আর সেই শাস্ত্রকে আধার করে যত দর্শনগুলো রয়েছে, মোটামুটি এনারা সবাই বলেন, এই যে বলা হলো যে ঋষিরা কেউ কারোর সঙ্গে তো মিলতো না, ফলে কে কোথায় কি করছে ওটা জানা নেই। এখন এই বর্তমানকালে স্বামীজি যেন এই সব জিনিসকে একেবারে এক জায়গায় নিয়ে এলেন। তার আগে ব্যাসদেব এনেছেন, তারপরে শঙ্করাচার্য এনেছেন, এই দুজন হলেন গ্রেট ইউনিফায়ার। কিন্তু ঠাকুর স্বামীজি এসে একবারে পুরো আর ছাপাখানা হয়ে সব এক জায়গায় এসে দাঁড়িয়ে গেল। ফলে আজকে আমরা অনেক কিছু বুঝতে পারছি যে আচ্ছা, উনি এই কথা যেটা বলছিলেন কথাটা একটু অন্যরকম, কিন্তু উনি যেটা মিন করছেন সেটা প্রায় এই দর্শনের এইরকম কথা। ফলে এখন ধীরে ধীরে অনেক পণ্ডিতরা এগুলোকে সিনথেসাইজ করছেন। এনাদের বক্তব্য যত ঋষিরা ছিলেন, আমরা কিন্তু এটা সিনথেসাইজ করে বলছি, যেমনি আপনি ইন্ডিভিজুয়ালি পড়তে যাবেন টার্মসগুলো একটু পাল্টে যায়। খুব সহজ যদি আমরা করে দিই, বলছেন যে চৈতন্য, যিনি শুদ্ধ চৈতন্য, যেটাকে পুরুষ বলা হয়, আবার ভগবান বলেন, ব্রহ্ম বলেন, আত্মা বলেন, ইনি জগতের যে কোনো জিনিসের বাইরে নির্বিকার। তার ইচ্ছাতে বা কোনো অন্য কারণে কিভাবে যখন সৃষ্টি হয়, প্রথমে সত্য রজ তম এই 3টে কোয়ালিটি, পিওর কোয়ালিটি। যেমন ধরুন লাল গোলাপ, গোলাপ একটা বস্তু, লাল একটা রং, কিন্তু লালের যে লালত্ব এটা একটা গুণ, রেডনেস। তো এইভাবে 3টে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, আমরা এই মাঝে 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 এই 3টেকে আসবো, কারণ সত্যগুণ, রজগুণ, তমগুণ এটা সাংখ্য আমাদের দিয়েছে, আর যোগে এটা ভালোভাবে ঢুকে রয়েছে, বেদান্ত এটাকে পুরো দমে নিয়েছে। বলেন এই 3টে জিনিস মিলেমিশে রয়েছে জগতে, সব কিছুতে রয়েছে। 3টে সবসময় একসঙ্গে থাকে আর এক অপরকে চাপা দেওয়ার চেষ্টা করে। তো আমি, আপনি, আমরা যারা আছি, আমরা যা কিছু, যেমন ধরুন আমাদের চোখেও সত্য-রজতম আছে, কান তাতেও সত্য-রজতম আছে, আর আমি যে পুরোটা এতেও সত্য-রজতম আছে, আর আমার যে মন এইটাতেও সত্য-রজতম আছে। সচরাচর মানুষ তমগুণী হয়, জীব জন্তু পাখি এরা বেশিরভাগই এরা হচ্ছে তমগুণী। কদাচিৎ মানুষ কখনো তমগুণ রজগুণের মধ্যে বাজ খেলা করে। সত্যগুণ হওয়া খুব কঠিন। সত্যগুণ হয় যেখানে মন স্নিগ্ধ, পবিত্র, জ্ঞানের প্রতি আগ্রহ, মন সবসময় শান্ত, কোনো কিছুর পেছনে দৌড়তে চায় না, কিন্তু ভেতরে সাংঘাতিক শক্তি, সমস্ত সব কিছু জানে, সমস্ত সব কিছু পারে, কিন্তু কোনো কিছুর পেছনে সে দৌড়বে না। আমাদের যে শাস্ত্রগুলো, আমাদের যে দর্শনগুলো বা অন্যান্য ধর্মেরও যে শাস্ত্রগুলো, এনাদের সবকটার উদ্দেশ্য হলো খুব সিম্পলিফাই করে একটা, যে মনটাকে যতটা পারা যায় শুদ্ধ সত্য গুণে প্রতিষ্ঠিত করে দেওয়া, মানে একবারে পরিষ্কার করে দিলেন। আমরা যদি একটা উপমা দিই, আপনি ঘরের বাইরে কাঠ রেখেছেন, পাথর রেখেছেন, নানা রকমের জিনিস রেখেছেন, সূর্য যখন ওখানে পড়ছে তার প্রতিবিম্ব আলাদা আলাদা, কিন্তু যদি কাঁচ রাখা থাকে সেখানে যে প্রতিবিম্ব সেটা সূর্যের,
সে মনে হবে যেন সূর্য। প্রতিবিম্বিত সেই সূর্য হচ্ছে, কাঁচে অন্যরকম প্রতিবিম্ব, কাঠে অন্যরকম প্রতিবিম্ব। তমগুণী মনে সেই শুদ্ধ আত্মার প্রতিবিম্ব অন্যরকম পড়ে, সত্যগুণী মনে অন্যরকম পড়ে। এনারা বলেন যে এই যে মন আমাদের, এটা যদি পুরো সাত্ত্বিক হয়ে যায়, পুরো সাত্ত্বিক বুদ্ধি হয়ে যায়, যারা ধ্যান ধারণা করছেন, বলেন একটা অবস্থা আছে, যোগ শাস্ত্র বলে এটাকে বলে বিবেক খ্যাতি। পরে আমরা যোগে আসবে। আর বিবেক খ্যাতি যখন আসে, এনারা ঈশ্বর দর্শন মানুষের হয়, যার যেমন ইষ্ট, এটাকে এনারা বলেন সম্প্রজ্ঞাত সমাধি। যোগে পরে আসবে। তার মানে সত্ত্বগুণ, বিবেক খ্যাতি, সম্প্রজ্ঞাত। মন তখন এমন শুদ্ধ পবিত্র, এমন শুদ্ধ পবিত্র যে সেখানে কোনো কিচ্ছু সাংসারিকতার একটু চিহ্ন পর্যন্ত নেই। কিন্তু সেকেন্ড আরেকটি সাধনা আছে বা আরেকটি অবস্থা আছে যেখানে এই মনটা সাত্বিকও থাকে না, বৃত্তিবিহীন হয়ে যায়, মানে মনে কোনো চাঞ্চল্য নেই। বৃত্তি শব্দটা বললাম ঠিকই, পরে আমরা ব্যাখ্যা করব বৃত্তি জিনিসটা কি। মনে কোনো চাঞ্চল্য নেই, জাস্ট একটা টেকনিক্যাল টার্ম, বৃত্তিবিহীন, মানে মনে কোনো ধরনের কোনো রিয়াকশন হচ্ছে না। ওই বৃত্তিবিহীন অবস্থায় ওই জ্ঞানটাই যেটা সাত্বিক মন দিয়েছে, এবার জ্ঞানটা অন্যরকম হয়ে যায়। এটাকে এনারা বলেন অদ্বৈত জ্ঞান, যেটা বিবেক খ্যাতি, এটাকে বলেন অদ্বৈত জ্ঞান বা বলেন অসম্প্রজ্ঞাত। আমাদের রামকৃষ্ণ ভাবধারায় খুব প্রচলিত কথা হলো সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি। এবার যদি একটু বিচার করে দেখা যায়, সবাই হয়তো একরকম ওটাকে নাও মানতে পারেন, দেখা যায় এই যে 6টি দর্শনের কথা বলা হলো এখানে, এর মধ্যে শুধু যোগ আর বেদান্ত এনারা বৃত্তিবিহীন অবস্থা, যেখানে অসম্প্রজ্ঞাত সমাধি, যেটাকে অদ্বৈত অবস্থা বলে, এইটাতে স্ট্রেস দেন, এটাতে জোর দেন। বাকি যে দর্শনগুলো রয়েছে বা বেশিরভাগই ধর্মশাস্ত্র, তারা এই যে প্রথম যেটা বলা হলো বিবেক খ্যাতি, যেটা সম্প্রজ্ঞাত সমাধিতে নিয়ে যায়, ওইটাতে জোর দেন। সম্প্রজ্ঞাত সমাধিতে সগুণ সাকার দর্শনের ঈশ্বর হয় যদি তার ইষ্ট থাকে, আর যদি অসম্প্রজ্ঞাত হয়, সেখানে কোনো বৃত্তি নেই, সেখানে ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। তখন কি মুখে বলা যায় না। যদি আমরা ঠাকুরের এটা দেখি, তাহলে এই যে মা কালীকে তিনি যখন দেখছেন বিবেক খ্যাতি হয়ে সম্প্রজ্ঞাত হয়ে ঈশ্বর দর্শন, পরে তিনি যেটা দেখছেন অদ্বৈত, এই দুটোতে কিন্তু কোনো তফাৎ নেই। আপনি শুদ্ধ সত্য দিয়ে বিবেক খ্যাতি করে সম্প্রজ্ঞাত করে ঈশ্বর দর্শন করছেন, কি বৃত্তিবিহীন অবস্থায় গিয়ে অসম্প্রজ্ঞাত হয়ে নির্বিকল্প সমাধি হয়ে অদ্বৈত জ্ঞান হচ্ছে, দুটো এক, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো অনেকের মত যে যোগকে রাজযোগ বলা হয়, রাজা বলা হয়, কারণ এ ঠিক ঠিক অদ্বৈত জ্ঞানে নিয়ে যায়, যেটা বৃত্তিবিহীন অবস্থায় নিয়ে যায়। যদিও আমাদের বেদান্ত নিয়ে যায়, কিন্তু পুরো দমে যোগ নিয়ে যায়, সেই জন্য এটাকে রাজযোগ বলেন। তো রাজযোগ দুটো কারণে বলেন, আরও অন্যান্য কারণ, যার যেমন পাণ্ডিত্য রয়েছে, যার যেমন বুদ্ধি রয়েছে, তিনি সেভাবে বলবেন। প্রথম যেটা বলে, এটা হচ্ছে সায়েন্স, এটা পুরো টেকনিক। এখানে কোনো ধরনের যে আপনার যে জল্পনা কল্পনা, আপনার যে মনে একটা হঠাৎ বিচার উঠলো, কিছু একটা উঠলো, বাই নেপাল যাই, ওই সব যে আছে, কোনো ব্যাপার নেই। এর কথাকে বিশ্বাস করতে হবে, এটাকে মেনে নিতে হবে, সেটাকে মানতে হবে, কিচ্ছু করতে হবে না। এটা অস্পৃশ্য, এটা স্পৃশ্য না, কিচ্ছু করতে হবে না। এই পর 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 স্টেপিংস তুমি করো, তুমি পাবে। সেই জন্য এটাকে বলছে রাজযোগ। আর সেকেন্ড বলছেন যে সাত্বিক গুণ যেটা বিবেক খ্যাতিতে নিয়ে যায়, সেটা না করে বৃত্তিবিহীন অবস্থায় নিয়ে যান। এনারা বলেন বৃত্তিবিহীন অবস্থা সুপিরিয়র। সুপিরিয়র এই জন্যে ওটা করা কঠিন, খুব কম লোকে পারেন। গীতাতে 12 অধ্যায়ও সেই জন্য বলছেন যে এই সাধনা করা সবারই পক্ষে সম্ভব না, সেই জন্য বলছেন এনারা রাজযোগ। এই যেমন ধরুন আমাদের যে ঋষির কথা বলা হলো, ভারতবর্ষে ঋষি পরম্পরা খুব পুরনো, আর এই এক অপরকে জানতেন না বলে সবাই নিজের নিজের মতো চেলা করে নিতেন, আলাদা হয়ে যেতেন। এই ষট দর্শনের বৈশিষ্ট্য হলো, এনারা যদিও সবই করেছেন, মুক্তির পথ দেখিয়েছেন, শিষ্য বানিয়েছেন, কিন্তু সবাই বলেছেন বেদ প্রমাণ, মানে বেদ শেষ কথা।
কিন্তু কয়েকটি পরম্পরা ভারতবর্ষে থাকলো যারা বেদকে প্রমাণ মানলেন না, কিন্তু দর্শন এগুলোই নিলেন। তার মধ্যে একজন হলেন ভগবান বুদ্ধ, মহাবীর জৈন। এনারা ভগবান বুদ্ধ করলেন কি, যোগের যে প্র্যাকটিসেসগুলো নিলেন, বেদান্তের যে তত্ত্ব কথা নিলেন, কিন্তু পুরোটা তিনি আলাদা হয়ে গেলেন। ভারতবর্ষ কখনো বইকে মানে না, ভারতবর্ষ মানুষকে মানে। আপনি কত পণ্ডিত আপনাকে কখনো মানবে না, কারণ পাণ্ডিত্যের একটা বিরাট বড় সমস্যা কি হয়, পাণ্ডিত্য যেন একটা বোঝা, পাণ্ডিত্য না মানুষকে যেন ডুবিয়ে দেয়, পাণ্ডিত্য ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু মানুষ তার যে চরিত্র, মানুষ তার যে উপলব্ধি, সেটাই মানুষকে আকর্ষিত করে। এখন ভগবান বুদ্ধ বা মহাবীর জৈনের আগে যে আরও তীর্থঙ্কররা ছিলেন, যাকে জিন বলে, এনারা এত পাওয়ারফুল ছিলেন স্পিরিচুয়ালি যে লোকেরা এনাদের প্রতি আকর্ষিত হলো। আর ওনারা ওই বেদকে প্রমাণ মানলেন না, বলে আরে আমি নিজে এটা প্রত্যক্ষ করেছি, আমার আর বেদকে মানার কি দরকার। ফলে এনারা ধীরে 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 যেমন একটা অন্য ধর্ম হয়ে গেলেন। কিন্তু যে ইন্টায়ার বৌদ্ধ ধর্ম মাত্র এই কিছুটা অংশ যোগ, কিছুটা অংশ বেদান্ত, ওখানে। আর পরে পরে তিব্বতে যখন গেল, ওরা কিছুটা তন্ত্রকে নিয়ে নিল, তিনটেকে মিশিয়ে ককটেল একটা দাঁড়িয়ে গেল বৌদ্ধ ধর্ম। হিন্দু ধর্ম কত বিশাল, খালি এটা থেকে আইডিয়া পেতে পারেন যে একটা ছোট্ট জিনিসকে নিয়ে একটা ধর্ম বেরিয়ে যাচ্ছে। তা এটা হলো রাজযোগ, দুটো কারণে। এখন যে যোগ শব্দটা যখন আনছেন, এখানে বলে যোগ শব্দটা আসে ইউজ ধাতু থেকে। ইউজ মানে হয়, এটা সংস্কৃতে যারা ব্যাকরণ যারা একটু জানেন, বলে ইউজ শব্দ তিনটে অর্থে আসে। সমাধির অর্থে, যোগ করা, জুড়ে দেওয়া, আর তৃতীয় হচ্ছে সংযমন, নিয়ন্ত্রণ করা। ইউজ তিনটে অর্থেই আসে, সমাধি, জুড়ে দেওয়া আর নিয়ন্ত্রিত করা, সংযমন। রাজযোগ আমরা যখন পড়ি এই বইটা, তখন দেখি যে তিনটে জিনিসকে এনারা ছুঁচ্ছেন। সমাধিতেও নিয়ে যাচ্ছে, মনকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় সেটাও দেখাচ্ছেন, আর যোগ করিয়ে দিচ্ছেন আত্মাকে পরমাত্মার সঙ্গে। শাব্দিক অর্থে যোগ এটাই, বিশেষ অর্থে সব পথকেই যোগ বলা হয়। যেমন আমরা জানি যে কর্মযোগ যখন একজন ইন্ডিভিজুয়াল, একজন যে ব্যষ্টি, সে যখন সমষ্টির সঙ্গে নিজেকে জুড়ে দেয়, কর্মযোগ বলি। সেই মানুষ মাত্রকেই ভালোবাসে, কর্মযোগ হয়ে গেল। রাজযোগ যেটা বলা হলো যে আত্মা আর পরমাত্মার মিলন, ভক্তি যখন হয় তখন ভক্ত আর ভগবান ওটার সঙ্গে একটা যোগ হয়ে যায়, সেটাকে ভক্তি যোগ বলা হয়। আর জ্ঞানীর ক্ষেত্রে ওই একই জিনিস, আত্মা আর ব্রহ্ম দুটো মিশে এক হয়ে যায়, তখন দেখে যে আলাদা কিছু নেই, আত্মাই ব্রহ্ম। সেই জন্য এগুলো বিশেষ অর্থে এগুলোকে বলা হয়। কিন্তু গীতাতে যদি খুলে দেখেন, প্রত্যেক অধ্যায় শেষে দেখবেন ওটাকে ওই যোগে বলা হয়। তো অর্থটা হলো এটা আপনাকে জুড়ে দিচ্ছে। কিন্তু এই যে তিনটে অর্থ যেটা বলা হলো, সমাধি, যোগ, সংযমন, রাজযোগ, তিনটে অর্থকে নিয়েই চলে, তিনটেকেই বিস্তারে বলে, সেই জন্য এর নাম যোগ। আর যেখানে দর্শনের ব্যাপার আছে, রাজযোগ হচ্ছে পুরো একটা ইন্ডিপেন্ডেন্ট দর্শন। যেমন তন্ত্র একটা সাধনার পথ, খুবই উচ্চমানের সাধনার পথ। আমরা আগে দিয়েছি টক্স, ইউটিউবে পাবেন। কিন্তু তন্ত্র ফিলসফিটা ফুললি ডেভেলপড না, তার জন্য তন্ত্র ফিলসফি ক্রিয়েশন আদি নিয়ে নেয় সাংখ্য থেকে, ওটা ফুললি ডেভেলপ ফিলসফি না। আর যেটা আগে বারবার আমরা বলছি যে পুরো প্র্যাকটিক্যাল, ফিলোসফিক্যালি সাউন্ড, প্র্যাকটিক্যাল। প্রায় দেখা যায় যখন বেশি প্র্যাকটিক্যাল হয়ে যায়, ওর ফিলসফিটা গোলমাল হয়ে যায়। ফিলসফি যদি ভালো থাকে, ওর প্র্যাকটিক্যালটা গোলমাল হয়ে যায়। যার জন্য তন্ত্র প্র্যাকটিক্যাল, ফিলসফিতে তার গোলমাল আছে। অদ্বৈত বেদান্ত ফিলসফি দারুণ, প্র্যাকটিসে গিয়ে গোলমাল লেগে যায়। যোগ দুদিক থেকে সাউন্ড, প্র্যাকটিস যেমন সাউন্ড, তেমনি তার ফিলসফিটা তেমনি সাউন্ড।
তো এনাদের বিশ্বাস হলো যে যদি আপনি নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ করেন, ধীরে ধীরে নিজের মনকে যদি ওয়ান পয়েন্টেড করেন, একটা জায়গায় যদি নিয়ে আসেন, তাহলে এই জীবনে আপনি যা পেতে চান সব পেতে পারেন। যেমন আর্মিতে দেখবেন এই অনেক সময় গ্রামের, এখন তো সব পড়াশোনা করা ছেলে যায়, আগেকার দিনে গ্রামের ছেলেগুলো গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত গিয়ে জয়েন করতো। এমনি গ্রামের ছেলে গ্রাম্য জীবন যাপন করছে, কিন্তু তাকে শুধু ড্রিলিং করিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসে যে 6 মাস 1 বছর পরে যখন বাড়ি আসে তার হাঁটাটাই অন্যরকম হয়ে যায়। আর্মির লোকেদের দেখবেন হাঁটার স্টাইলটাই অন্যরকম হয়, ট্রেনিং এমন। তো এনাদের হচ্ছে যে যদি আপনি শরীরের ওপর নিয়ন্ত্রণ করেন, তার সঙ্গে মনের ওপরে যদি একটু নিয়ন্ত্রণ করেন, যেভাবে এনারা বলেছেন, তাহলে এই জগতে কোনো কিছু নেই যেটা আপনার কাছে অপ্রাপ্য। যেমন আপনি সমাধি পাবেন, সমাধি পর্যন্ত যেতে পারেন, ঠিক তেমনি সংসারে যত রকমের সুখ হতে পারে, যত রকমের সিদ্ধি হতে পারে, আপনি সবটাই পেতে পারেন। তবে বলা হয় যে এগুলো যারা নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন মনের মানুষ, তারা এই জিনিসগুলো চায়। যারা উচ্চ মানের মানুষ যারা, তারা কখনোই এই সিদ্ধাইগুলো চান না, কারণ এগুলো হচ্ছে ওয়েস্টেজ, যেটা ওরা প্রথমেই বলে দেবে ফিলসফিতে, যেগুলো কেন ওয়েস্টেজ। তো এখন এনারা এই যে পুরো ফিলসফি যেটা আগে থেকেই শুরু হয়েছিল, যেটা আমরা মেনশন করলাম, যেটা বলছেন যে কপিলের সময় থেকে হয়তো শুরু হয়েছিল, আগে আরও কিছু হয়তো ছিল সূত্রগুলো, যেগুলো আমাদের পুরোটা জানা নেই, কিন্তু আমাদের কাছে যেটা এসছে পতঞ্জলির এই যোগ সূত্রগুলো হলো ফুললি কমপ্লিট, পুরো নিজের মধ্যে পুরো কমপ্লিট। এখন এই যে কপিল যিনি দিয়েছেন যোগ দর্শন, তার বর্ণনা আমরা ভাগবতে পাই। আর গত বছর আমরা ভাগবত করছিলাম, তখন আমরা ইউটিউবে আপলোডও করে আছি। কপিল মুনির বর্ণনা যখন ভাগবতে আসে, তিনি তখন সাংখ্য আর যোগ দুটোকে মিলিয়ে মিশিয়ে বলছেন। কোথাও কোথাও বর্ণনা হয় যে তিনি, ওনার আরেকটা নাম যেন হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ বলে কোনো অন্য ঋষি ছিলেন, হিরণ্যগর্ভ বলতে ব্রহ্মা। তো যারা খুব অর্থোডক্স তারা বলেন যে যোগ দর্শনটা হিরণ্যগর্ভ থেকেই এসেছে। হিরণ্যগর্ভ কোনো ঋষি ছিলেন না, হিরণ্যগর্ভ কোনো না ব্রহ্মাকে বলছে জানি না আমরা, কিন্তু ভাগবতের মতে ওটা কপিল মুনি থেকেই এসছে। এখন পরে আমরা যখন এই যে একটা যখন শুরু করলাম অর্থ দিয়ে, তাতে বোঝা যায় যে এটা কম্পাইলেশন। আর পণ্ডিতরা বলেন যে পতঞ্জলি 2nd-3rd সেঞ্চুরি BC নাগাদ ছিলেন। তিনি পুরো যোগ শাস্ত্র যা ছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঋষিদের কাছে, সেগুলোকে তিনি এক জায়গায় আনলেন, সুন্দরভাবে তিনি ওটাকে অর্গানাইজ করে পতঞ্জলি যোগ সূত্র দিলেন। কারণ আমরা পাই বেদে আমরা রেফারেন্স পাই কিছু যেখানে যোগের কথা আছে, উপনিষদে আমরা পাই যেখানে আছে যোগের কথা, গীতা তো ভর্তি রয়েছে। এগুলো থেকে বোঝা যায় যে 2nd-3rd সেঞ্চুরিতে যদি পতঞ্জলি ছিলেন, তাহলে তিনি অবশ্যই কম্পাইলার, তিনি নিশ্চয়ই এটাকে নতুন করে দিচ্ছেন না। এখন এই সূত্র লিটারেচার যেটা, এটা খুব সংক্ষেপে বলি যে ভারতবর্ষে আগেকার দিনে যে কোনো কাজ হতো গদ্যে লেখা হতো না, কারণ গদ্য অনেক শব্দ নিয়ে নেয়। ওনারা টেলিগ্রাফিক হতেন। টেলিগ্রাফিক হলে দুটো উপায় ছিল, একটা হলো শ্লোক, একটা হলো সূত্র। গীতা শ্লোক রয়েছে, সূত্র যখন জিনিসটাকে আরও সংক্ষেপে কয়েকটি শব্দের মধ্যে রেখে দেওয়া হতো, কিন্তু ওইটা সবসময় ছিল যারা পড়াশুনো করেছেন তাদের জন্যে। এটা যে কোনো একটা বিদ্যা আপনি থরলি পড়েছেন, এবার ওনারা কয়েকটা শব্দ খালি বলে দেবে, যেটাতে আমরা পুরো জিনিসটা মাথায় থাকবে। যারা যোগ পুরোপুরি পড়েছেন তাদেরকে ওই যোগ সূত্রগুলো যখন দিয়ে দেওয়া হলো 4টে অধ্যায়ে, ওই সূত্রগুলো যদি মুখস্থ থাকে, তাতেই পুরো যোগশাস্ত্র তার কাছে বেরিয়ে আসবে। তো আমাদের এই যে 6টি দর্শনের কথা বলা হলো, এই 6টি দর্শন সবটাই কিন্তু সূত্রাকারে আছে। পতঞ্জলি যে যোগ সেটাও সূত্রাকারে আছে। এখন সূত্রাকারে থাকলে আপনি কিছুই বুঝতে পারবো না, সম্ভবই না, কারণ এটা কোডেড।
তো বলেন পরে ব্যাস বলে একজন, তিনি এটার উপরে ভাষ্য লিখলেন অর্থ এটাকে দেওয়ার জন্য। আর এই ব্যাস ডেফিনেটলি বেদ ব্যাস নন, কারণ পতঞ্জলি যদি 2nd-3rd সেঞ্চুরির হন, ব্যাস তার অনেক আগে ছিলেন, এটা অন্য কোনো ব্যাস যিনি লিখেছেন। আর পরে ভোজ বলে আরেকজন ছিলেন, তিনিও একটা বৃত্তি লিখলেন। বৃত্তি হয় যেখানে অর্থটাকে একটু স্পষ্ট করা হয়, ভোজ বৃত্তি বলা হয়। স্বামীজি বিদেশে যখন ছিলেন, তিনি এই রাজযোগ নিয়ে যখন বলতে শুরু করেন, তিনি ব্যাস ভাষ্যকে আধার করে বলতে চাইছিলেন, কিন্তু তখনকার দিনে বইটি এমন ছাপা ছিল না, ব্যাস ভাষ্য পাওয়া যায়নি। তিনি ভোজ বৃত্তিকে আধার করে দিলেন, এমন কোনো তফাৎ নেই তাতে। আমরা স্বামীজির ওয়ার্ককে ফলো করি, আমরা মানে বিশেষ করে আমি, আমার কাছে সবটাই আছে, কিন্তু আমি ফলো করি না, কারণ ওনাদের কথাগুলো আজ থেকে 1500-1600 বছর আগেকার কথা। আর ফলে কি হয়, অনেক জিনিস যেটা সায়েন্টিফিক্যালি মেলে না, অনেকগুলো কথা যেটা আমাদের আজকের যে লজিক, অ্যাডভান্সড লজিক, আর স্বামীজি তো পুরো অন্যভাবে প্রেজেন্ট করতেন। আমরা যখন রাজযোগ করব, এটা স্বামীজির রাজযোগ। যখনই বলা হয় কোন রাজযোগ, স্বামীজির রাজযোগ। সূত্রগুলো কিন্তু পতঞ্জলির, ব্যাখ্যা স্বামীজির, কিন্তু স্বামীজির যে রাজযোগ, এটা আধারিত মোটামুটি আপনার ভোজ বৃত্তির ওপরে। আর এমনি ছোট কথা হলো একটা, যে রাজযোগকে হিন্দু সাইকোলজিও বলা হয়, কারণ মনকে নিয়ে ডিল করে। তবে ওয়েস্টার্ন সাইকোলজি আর রাজযোগে বিরাট ডিফারেন্স, যেমন বুঝতে পারবেন। ওয়েস্টার্ন সাইকোলজি যেমন একটা সিক মাইন্ডকে ডিল করে, ইন্ডিয়ান সাইকোলজি হেলদি মাইন্ডকে স্পিরিচুয়াল বানিয়ে ঈশ্বরের দিকে নিয়ে চলে যায়। এটা একটা মেজর ডিফারেন্স। তো বলে যে যোগের আরেকটা অঙ্গ হলো হঠ যোগ, যেখানে শরীরের দিকে যায়, কিন্তু ওদের যে ফিলসফি বা তাদের যে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি এত দুর্বল, যে যেখানে ঠিক ঠিক শাস্ত্র পণ্ডিতরা যেটাকে মানবেন হঠ যোগ আদিকে, ওনারা ওই শাস্ত্রের মধ্যে নেন না। হঠযোগ প্রদীপিকা খুব নাম করা বই, লোকে ওগুলো করে, সেই নানা রকমের এক্সারসাইজ, কি ধৌতি নেতি এগুলো সব, কিন্তু সেগুলো আমাদের উদ্দেশ্য মানে এই না, সাবজেক্টই না। আর ওগুলো ঠিক ফিলসফি যে অর্থে, সে অর্থে নয়। এই হলো খুব সংক্ষেপে ভূমিকা রাজযোগ জিনিসটা কি। এখান থেকে আমাদের শুরু হয় প্রথম সূত্র, অথ যোগানুশাসনম। তো এই যে প্রথম সূত্র অথ যোগানুশাসনম, বেশি কিছু বলার নেই এখানে। এনারা বলছেন যে, এনারা মানে কমেন্টেটর যারা, ভাষ্যকাররা, যে অথ যখন বলা হয়, সচরাচর অথ মানে মঙ্গলাচরণ, শুভ কোনো কিছু যখন শুরু করছেন, কিন্তু বলছেন যে এই জায়গাটায় মঙ্গলাচরণ অর্থে না, একটা বিষয় শুরু করছি, সেই জন্য অথ বলে, অথেতি, অথ ইতি, এটাই শুরু এটাই শেষ। তো অথ বলতে মিন করছে যে আমরা একটা বিষয় শুরু করছি। আর যোগ আগে আগে ব্যাখ্যা করা হলো, যোগ জিনিসটা কি। খুব সংক্ষেপে, কঠোপনিষদ যেটা এত উচ্চমানের গ্রন্থ, সেখানেও যোগকে খুব সম্মান দেওয়া হয়েছে। যেটা দেখবেন, যাদের মন্ত্র যদি মনে থাকে, তাম যোগমিতি মন্যন্তে স্থিরাম ইন্দ্রিয় ধারণাম, ইন্দ্রিয়কে যখন স্থির করে ধরে রাখে। আর গীতাতে 6ষ্ঠ অধ্যায় পুরোপুরি যোগের উপরেই দেওয়া আছে। আচার্য শঙ্কর বলছেন, যোগ অন্তরঙ্গ সাধন, কর্ম বহিরঙ্গ সাধন। মানুষ যখন সাধনার পথে যায়, যতই আপনি কর্মযোগ 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 করুন, কর্মযোগে একটা শুদ্ধি দেয় ঠিকই, একটা সেটা সমস্ত যোগ ওইটাই করে, কিন্তু শেষে কোথাও একটা যে স্থিরাম ইন্দ্রিয় ধারণাম, যেটা কঠোপনিষদ বলছেন, ইন্দ্রিয়কে স্থির ধরে রাখা। আপনি ওটা চোখ বন্ধ করে আসনে বসে করে থাকুন, বা রাস্তায় হেঁটে হেঁটে করুন। আমাদের ছিলেন একজন মহারাজ, ওনার শরীর যাওয়ার পরে ওনার ডায়েরিতে ছিল যে কে বলে যে হাঁটতে হাঁটতে ধ্যান করা যায় না। তো উনি ওই হাঁটতে হাঁটতে পুরো ধ্যান মগ্ন থাকতেন, পুরো হাঁটছেন, পুরো টোটালি ফোকাসড।
তো ইন্দ্রিয়কে স্থির করে নেওয়া, আমরা এই পরে যখন যাব তখন আরও ডিসকাশন আসবে যে সাধারণ মানুষ তাদেরও ইন্দ্রিয় স্থির হয়ে যায়, কিন্তু সেটা তমগুণ রজগুণের জন্য হয়, সেই জন্য ওটাকে সমাধি বলা যায় না। কিন্তু সত্যগুণের চিন্তন করতে 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 কেউ কারোর মন যদি স্থির হয়ে যায়, যোগ। তো আচার্য ওই জন্য বলছেন, আচার্য শঙ্কর, যে বহিরঙ্গ সাধন কর্ম আদি, যোগ অন্তরঙ্গ সাধন। যারাই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন যে কোনো ধর্মে, আলটিমেটলি যে আপনি যে পথ নিন, যোগে সবাইকে আসতেই হবে। কারণ মনকে এক জায়গায় আনতেই হবে। কি পদ্ধতিতে আপনি আনছেন সেটা অন্য জিনিস। জ্ঞান যোগীরা একভাবে নিয়ে আসেন, ভক্তি যোগীরা একভাবে নিয়ে আসেন, কর্মযোগী একভাবে নিয়ে আসেন, রাজযোগী আরেকভাবে নিয়ে আসেন। তো বলবেন যে দাঁড়ান, তার মানে কী বলতে চান যে সবাই রাজযোগ প্র্যাকটিস করে? না, যোগ আর রাজযোগ জিনিসটা আলাদা। যোগ মানে হয় যে তাম যোগম ইতি মন্যন্তে, যোগ জিনিস, রাজযোগ জিনিস আলাদা। যোগ মানে হয় যখন মনটা ফোকাসড হয়ে যাচ্ছে, যখন সমাধি, সংযমন, যোগ, এই তিনটে জিনিস যদি হয় তবেই সেটা যোগ। রাজযোগ জিনিস আমরা যেটা পড়ছি, এটা হলো পুরো ফিলসফি অফ যোগ, সাইকোলজি অফ যোগ, এইটাকে ডিসক্রাইব করছেন। ফলে যেমন ধরুন যিনি কর্মযোগী, তাকে রাজযোগ জানার কোনো দরকারই নেই। তার এতটুকু জানার দরকার নেই যে চিত্ত কী আর বৃত্তি কী, বৃত্তি কত রকম হয়, এগুলো জানার কোনো দরকার নেই। কিন্তু যারা রাজযোগী তাকে এটা জানতে হয় যাতে ডিস্ট্র্যাকশন না হয়। যিনি ভক্তিযোগী, যারা সত্যিকারের ভক্তি করছেন, যেমন আমরা যখন এগোবো তখন দেখবেন পতঞ্জলি বলবেন ঈশ্বর প্রণিধানাদ বা, যে ঈশ্বরে যদি মন থাকে তাহলে এগুলো কোনো কিছুই লাগে না, যোগটা লাগবে। যোগ থেকে বেরোনো যাবে না, রাজযোগ লাগবে না। সেই জন্য স্বামীজি যখন বলছেন যে এই চারটে কর্ম, রাজ, জ্ঞান, ভক্তি, এইটা দিয়ে মুক্তি, এই চারটে জিনিসই অন্তরঙ্গ সাধনে পৌঁছে দেয়, সেখান থেকে ও নিয়ে বেরিয়ে যায়। অন্তরঙ্গ সাধন আপনাকে করতেই হবে। যখন শ্রী মা যখন বলছেন অজপা জপের কথা, তাহলে মনটা পুরো ফোকাসড হয়ে যাচ্ছে। আর অনুশাসনম যে শেষ শব্দ, অনুশাসন শব্দটা সচরাচর বলে, সংস্কৃতের পণ্ডিতরা বলে অনুশাসন মানে শাস্ত্র, কিন্তু এই জায়গাটা বলছেন অনুশাসন মানে বলছেন যে একটা সেট অফ ইনস্ট্রাকশনস। এই জন্য বলছেন কারণ এটা পতঞ্জলির নিজের দেওয়া না, আর সেকেন্ডলি বেদের সঙ্গে যেন এটাকে কনফিউজ না করা হয়। বেদের যে স্টেটাস সেটার সঙ্গে যোগের যেন সমান সমান না আনা হয়। আমরা জেনারেলি যেটা যেমন দেখবেন বৈষ্ণবরা ভাগবতকে বলেন পঞ্চম বেদ, তার মানে ভাগবতকে নিয়ে যাচ্ছেন বেদের স্তরে। এই জায়গাটা ওটাকে ক্লিয়ার করে দিচ্ছেন যে দেখুন এটাকে আপনি বেদের ওই লেভেলে নিয়ে যাবেন না, ইট ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস, মোর ইম্পর্টেন্টলি ইটস এ কম্পাইলেশন। অনুশাসনম যখনই বলা, যেমন কনস্টিটিউশন আমরা যেমনি বলি, ওর অর্থই হচ্ছে দিস ইজ এ কম্পাইলেশন। এই ডিস্টিংশন আনার জন্য আমরা এগুলো আগে বলে দিলাম। সেখান থেকে এবার আমরা চলে আসি দ্বিতীয় সূত্রে, যেটা খুব নাম করা, খুব অত্যন্ত নাম করা, আর যেটা এন্টায়ার যত ধর্ম রয়েছে, যত পথ রয়েছে, যত যোগ রয়েছে, রাজযোগের প্রাণ। যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ হলো চিত্তবৃত্তির নিরোধ। এই যে এখানে কয়েকটি শব্দ আছে, যোগ, চিত্তের সঙ্গে বৃত্তি শব্দ আছে, চিত্তবৃত্তি, আর শেষে আছে নিরোধ। এখন চিত্তবৃত্তির আগে চিত্ত জিনিসটা কি, এইটাকে একটু বিস্তারে ব্যাখ্যা আমরা করছি। এটা একটু সময় লাগবে, এটা হয়তো অনেক কিছু জিনিস হয়তো আপনি ধারণা নাও করতে পারেন, কিন্তু আমি আচার্য, আমার কাজ সবটাই বলা। ধারণা করা, কতটা মনে রাখবেন, কতটা বুঝতে পারবেন, এটা আপনাদের ব্যাপার। যেমন পড়াশোনা হবে তেমন বুঝবেন। এখন চিত্ত জিনিস আমরা লুজলি যখন ইংলিশে ট্রান্সলেট করি, আমরা বলি মাইন্ড, আর বাংলায় এর যে ইনস্ট্রুমেন্ট এটাকে বলা হয় ব্রেন, ইংলিশে বলা হয় ব্রেন। ব্রেনের বাংলা আমরা বলি মস্তিষ্ক, আর একটু নিচে গেলে বলি মগজ, মগজের আর নিচে গেলে বলি ঘিলু। ঘিলু অত্যন্ত বাজে শব্দ, মগজটাও এই ধরনের শাস্ত্রে ঠিক জমে না, মস্তিষ্ক কেমন একটা মনে হয় যেন অন্য জগৎ থেকে আসছে। আমি সেই জন্য যখন আসবো ব্রেন শব্দটাই নিচ্ছি। আপনাদের যে শব্দ নিয়ে আপনাদের সুবিধে মনে হয় সেই শব্দটাই ধরে নিন, মস্তিষ্ক, মগজ, ঘিলু। চিত্তবৃত্তি এই জিনিসটাকে বোঝার আগে একটু
খুব সংক্ষেপে বোঝা দরকার যিনি মাইন্ড জিনিসটা কী। কারণ অন্যান্য ভাষ্যকাররা এই জিনিসকে নিয়ে খুব বেশি বলেন না, কারণ তাদের কাছে মাইন্ড মাইন্ড মানে মাইন্ড, মন মন। কিন্তু একটু বুঝতে হবে যে চিত্তবৃত্তি যখন বলছেন শাস্ত্রকার বা সূত্রকার কি বলতে চাইছেন, বা মন জিনিসটাকে কিভাবে বিজ্ঞান দেখে, আমরা কিভাবে দেখি। খুব সংক্ষেপে এই যে আমাদের ব্রেন এখানে যেটা রয়েছে, এখানে আমরা জানি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে সেন্সেশনস আমাদেরগুলো যায়, সেই সেন্সেশনসগুলো ওখানে গিয়ে জমে, সেটা দিয়ে ব্রেনের মধ্যে কিছু অ্যাক্টিভিটি হয়, সেই অ্যাক্টিভিটি বাকি যে পঞ্চ কর্মেন্দ্রিয় সেটা দিয়ে বেরিয়ে আসে, এটা দিয়ে আমাদের জীবন চলে। যখন এর মধ্যে যখন এগুলো চলে, তার সঙ্গে খুব বিশেষ জিনিস যেটা ব্রেনের, ওটা হলো মেমোরি রিটেনশন, কিছু জিনিসকে মনে রাখে। এখন বলার আগেই বলি, এই সাবজেক্টটা যারা ব্রেন সায়েন্টিস্ট, তারপরে নিউরো সায়েন্টিস্ট, সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট, এদের স্পেশালাইজেশন। যারা খুব হাইলি স্পেশাল লোক, তাদেরকে যদি পড়াশোনা করেন, ওরা বলবে ওনারা এখনও কিচ্ছু বোঝেন না এই জিনিসটা। মানে যদি আপনি 100-এ নেন, এখনও 1%ও তারা বোঝেন না। ফলে এত রকমের থিওরি আছে। আমি এগুলোতে একটু ইন্টারেস্ট আমার রয়েছে, কোনো লেখা বেরোলে একটু পড়ি, কিন্তু আলটিমেটলি দেখি যে ভদ্রলোক এখনও কনফিউজড। হঠাৎ একটা জিনিস পেয়ে যাচ্ছে, সেটাকে নিয়ে লাফাচ্ছে, কোনো উপায় নেই। কেন উপায় নেই, কেন তার সলিউশন নেই, সেটাই এখানে ডিসকাশন। যে মনকে বোঝা এত কঠিন কেন, এটাকে নিয়ে আলোচনা করছি। দেখুন, হিউম্যান ব্রেন যেটা, এটা বলে মোটামুটি 3টে ভাগে। একটি যদি আপনারা ছবি দেখেন কম্পিউটারে বা বায়োলজিতে যদি পড়ে থাকেন, তা একটা হচ্ছে সবচেয়ে ছোট্ট, যেন একটা আপনি বলতে পারেন একটা যেন আঙ্গুরের মতো, তার উপরে একটা লেবুর মতো, আর তারপরে একটা বাঁধাকপি, 3টে পার্টে। আর ব্রেনের যে ওপর যেটা, এটা আখরোটের মতো যেন 2টো পার্টে। এখন ধীরে 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 সায়েন্টিস্টরা এটা ওয়ার্কআউট করছেন যে সামনে একরকমের কাজ হয়, পিছনে একরকম কাজ হয়, ডান দিকে একরকম কাজ হয়, বাঁ দিকে একরকম কাজ হয়, অথচ সব এক অপরের সঙ্গে মিলেমিশে রয়েছে। লোয়ার যারা অ্যানিমালস, তারা, আমাদের এই ব্রেনে একটা ছোট্ট পার্ট আছে, অ্যামিগডালা বলা হয়। অ্যামিগডালা সেটা দিয়ে কাজ করে। অ্যামিগডালার কাজই হলো যে যখনই কোনো ইনপুট আসে ইন্দ্রিয় দিয়ে, সেটাকে রিয়্যাক্ট করা। যেমন টিকটিকি যেমনি পোকা দেখে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অ্যামিগডালা মাত্র 4টে কাজ করতে পারে। আহার নিতে পারে, কাউকে আক্রমণ করতে পারে, আক্রমণকারী থেকে পালিয়ে আসতে পারে, আর নিজের যে যুগল তার সঙ্গে মৈথুন করতে পারে। এই 4টে ছাড়া আর কিছু পারে না। যেমন যেমন আস্তে 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 প্রাণীগুলো এগোয়, তার ব্রেইন যেন ডেভেলপ করে। হতে হতে আমরা যখন এই কুকুরগুলোতে আসি, গরুগুলোতে যখন আসি, তখন দেখা যায় এরা শত্রু মিত্রে তফাৎ করতে পারে। সাপ শত্রু মিত্রে তফাৎ করবে না, লোয়ার জিনিস শত্রু মিত্রে তফাৎ করবে না। কুকুর মালিককে চেনে, অমালিককে চেনে, অমালিকের উপরে আক্রমণ করবে, মালিকের উপরে আক্রমণ করবে না। মানুষ সাংঘাতিক জিনিস। মানুষ এই যত যা কোয়ালিটি আছে তার মধ্যে সব আছে, তার বাইরেও আছে। মানুষ নিজের ইমোশনসকে লুকিয়ে দিতে পারে, শত্রুর সঙ্গেও মিত্রের ব্যবহার করে। জেন্টলম্যান কখনো শত্রুকে জানতে দেবে না আমার শত্রু। যার উপরে মনে মনে তাকে গালাগাল দেবে, কেন সামনে মিষ্টি ব্যবহার করবে। অফিসে বসের সামনে যখন যাবে তখন ব্যবহার একরকম করে। এই সমস্ত ইমোশনসকে চাপা দিতে পারে। কিন্তু তারও বেশি হলো যে তার ভেতরে একটা আমি বোধ থাকে। এই আমি বোধ, বৈজ্ঞানিকরা বলেন যে কোথাও যেন অন্য যারা প্রাণী তাদের মধ্যে এই বোধটা নেই, যে আমিত্ব বোধ। কোথায় থেকে আসে? তো বলেন এই যে ব্রেন আমাদের ভেতরে রয়েছে, এর মধ্যে বলে মোটামুটি এনারা বলেন 100 বিলিয়ন, বিলিয়ন হলো 100 কোটি। তো 100-র উপরে যদি 100 ইন্টু 100 কোটি তত কোশিকা সেলস রয়েছে। আর সেগুলো আবার লিঙ্কড, একটার সঙ্গে একটা যখন লিঙ্ক করছে, অনেক সময় 5টা 6টা করে। তো বলেন যে টেকনিক্যালি এর পসিবিলিটি, যে সম্ভাবনা অনন্ত। আমাদের মূল কাজ যেটা হয় ব্রেন কোশিকা দিয়ে হয় না, ওই যে কানেকশনসগুলো আছে সেটা দিয়ে হয়।
আর থিওরিটিক্যালি স্পিকিং যদি আপনি মনে করেন যে মানুষ যবে থেকে তার পুনর্জন্ম শুরু হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত ও যদি চায় সমস্ত স্মৃতিকে রাখতে পারে, যদি নিউরনের যে কানেকশনসগুলো অতটা যদি হয়, এত ক্ষমতা ব্রেনের। কিন্তু ব্রেনের এত ক্ষমতা মানুষের থাকে না। যেমন যেমন আমরা দরকার পড়ে তেমন তেমন কানেকশনস বাড়তে থাকে। সারপ্রাইজিংলি স্বামীজি এই একই জিনিস বলেছেন কিন্তু অন্যভাবে বলেছেন। যখন আসবে বলবো। তাহলে খুব সংক্ষেপে তিনি বলছেন ব্রেনটা হলো যেন একটা মাটির ডালা, ভিজে মাটির ডালা। যখন কোনো জ্ঞান আসে যেন একটা সূঁচ যাচ্ছে তার ভেতরে, সেটা একটা পথ যেন হয়ে গেল। যে জ্ঞানটা প্রচুর আসা যাওয়া করে সেটা হলো খুব কমন নলেজ, ওটা পুরোপুরি বসে যায়। আর যেগুলো আমরা ব্যবহার করি না সেটা আস্তে 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 যেন পিছিয়ে যায়। এখন যেটা নিউরনের যে থিওরি, একই জিনিস, ওরা কিন্তু ওই যে রাস্তা যেটা বলছেন স্বামীজি, ওটা রাস্তা বলছেন টানেলিংয়ের মতো ব্রেনের মধ্যে। এখানে টানেলিং ঠিক না, কানেকশনস, কিন্তু কানেকশনস বলুন আর টানেলিং বলুন জিনিসটা একই। ওইটাকে এনারা বলছেন জ্ঞান। এখন এই যে ব্রেনের যে সার্কিট, ব্রেনের সার্কিট এর পাথওয়েজগুলো ডিফারেন্ট হয়। আমরা যখন একটা জিনিসকে দেখছি প্রায় একই ধরনের সার্কিট কাজ করে। যেমন ধরুন এই পেন এর যে কানেকশনস রয়েছে আমার ব্রেনে, সিগন্যালস, যার মধ্যে স্মেল, সাইট সব ইনভলভ, ওটা এক ধরনের কানেকশন আছে। কিন্তু যখন আমার চেতনার মধ্যে আসে একটা পথ দিয়ে আসে। এটাই যখন আমি চোখ বন্ধ করে এবার পেনকে কল্পনা করব, তখন ওই একই নিউরন থাকবে, কারণ ওখানে স্টোরেজ রয়েছে, কিন্তু অন্য পথ দিয়ে আসবে, ফলে ছবিটা অন্যরকম আসবে। এইটাই যখন আমি স্বপ্নে দেখব তার পথটা অন্যরকম পাল্টে যায়, ফলে স্বপ্নে জিনিসটা আরও অন্যরকম দেখায়। ধ্যানের গভীরে যখন দেখবেন তখন একরকম দেখবেন। তো একই জিনিস যখন আমরা সামনে দেখছি একরকম আসে, ভাবলে আরেক রকম, স্বপ্নে আরেক রকম, ধ্যানের গভীরে আরেক রকম, এগুলো সব পাল্টাতে থাকে। কিন্তু আলটিমেটলি এই সমস্ত জ্ঞান ব্রেনের যে নিউরনসগুলো, কোশিকাগুলো রয়েছে, সেখানে তার যে কানেকশনসগুলো রয়েছে সেখান থেকে হয়ে আসে। কিন্তু এগুলোর বিরুদ্ধে অনেক থিওরিজ আছে যেখানে ওনারা প্রচুর সব প্রশ্ন তোলেন। এখন দেখা যায় যে এটা যদি ফিক্সড হতো, অনেক সময় দেখা যায় কোনো মানুষের যদি হাত কাটা চলে যায় তাহলে তার ব্রেনে সিগন্যাল থাকার কথা না, কিন্তু ব্রেন ওর মেমোরি এমনভাবে থাকে যে অনেক দিন ওই মেমোরিগুলো ওখানে থেকে যায়। ওর মনে হয় যেন আমার এখন হাত চুলকাচ্ছে, আমার এই হচ্ছে, আমার সেই হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ওটাকে অন্য ইন্দ্রিয়গুলো টেনে নেয়। VS রামচন্দ্রন বলে খুব নাম করা এই সাবজেক্টের তিনি ডাক্তার, খুব সুন্দর ওনার বই আছে ফ্যান্টমস ইন দ্য ব্রেন বলে, তিনি অনেক বিরাট তিনি সেখানে বর্ণনা করেছেন। আর অনেক সময় দেখা যায় যে যদি কোনো আপনার যে অঙ্গ হারিয়ে গেছে, ব্রেন তার যে নিজস্ব ক্যাপাসিটি সেটাকে পাল্টে নেয়, কাজে লাগায়। যেমন অন্ধ, যারা অন্ধ, যেমন বলে ডাক্তারদের কথা যে আমাদের ব্রেন ক্যাপাসিটি যেটা, তার 80% ক্যাপাসিটি পঞ্চ ইন্দ্রিয়ের শুধু আমাদের আইসাইট নিয়ে নেয়, চোখ নিয়ে নেয়। এখন চোখ যদি না থাকে তাহলে তো ব্রেন ক্যাপাসিটি অনেক বেড়ে গেল। এখন ওইটা করে কি, ওরা রিডিস্ট্রিবিউট করে দেয়, কিছুটা ওর কান নিয়ে নেয়, কিছুটা স্পর্শ নিয়ে নেয়। যার জন্যে জেনারেলি দেখবেন যারা অন্ধ হয় তাদের গলা অনেক মিষ্টি হয়, গান খুব সুন্দর পারে তারা জেনারেলি। আর তাদের টাচ সেন্স তো সাংঘাতিক হয়, কারণ ওটা টাচ সেন্স আমাদের সাধারণ মানুষের খুব উইক হয়, খুব দুর্বল হয়, কিন্তু অন্ধদের ওই যে 80% ওখানে রিলিজ হয়ে যায় বলে ওটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আর ওই 80% থাকে যেটা সাইট নাই বলে, আমরা যে কোনো জিনিসকে যদি আমরা দেখি আমাদের ওটা মেমোরি অনেক ভালো থাকে। ঠাকুর বলছেন না যে পড়া থেকে শোনা ভালো, শোনা থেকে দেখা ভালো। জিনিসটাকে যখন দেখবেন একবারে পুরো মাথায় বসে যাবে, কারণ ব্রেন তখন পুরো অ্যাক্টিভ থাকে, 80% অ্যাক্টিভ কিনা পুরোটা বসে যায়। সারপ্রাইজিংলি ব্রেনের অনেকগুলো প্রপার্টি এখন আস্তে 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 ডাক্তাররা ইনভেন্ট করছেন যেগুলো বোঝা যায় না।
যেমন ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট আছে ফর হিউম্যান ডেভেলপমেন্ট, ওরা বার্লিনে জার্মানিতে ওরা একটা রিসার্চ করছে, তো দেখছে যে খুব আশ্চর্য জিনিস, যে কয়েকজন মিউজিশিয়ানকে বসিয়ে দিয়েছে, ওর ব্রেনে স্ক্যান করছে, কন্টিনিউয়াস রানিং স্ক্যান। এখন একই গান, এক মিউজিক আলাদা লোক সিম্ফনিতে আলাদা বাজাচ্ছে, হঠাৎ কিছুক্ষণ পরে দেখছে যে ধীরে 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 সবকটার ব্রেন একই রকমের ওয়েভ ছাড়ছে, মানে কোথাও একটা অজান্তায় সবকটার ব্রেন একরকম হয়ে গেছে। লিটারালি ব্রেন অ্যাকচুয়ালি সিগন্যাল ছাড়তে থাকে, ওটাকে ধরা যায়। এই যে এমআরআই আদি যেগুলো আছে, আর ফাংশনাল এমআরআই আছে, এমআরআই, ওরা ওগুলো ওই সিগন্যালসগুলোকে ধরতে পারে। তো তাতে মনে হয় যে কোনো একটা বিচিত্রভাবে ফিজিক্যাল ব্রেন, আমরা মাইন্ডের এখনো নামছি না, ফিজিক্যাল ব্রেন, আমার ব্রেন আপনার ব্রেনের সঙ্গে কোথাও একটা যেন জুড়ে আছে। ফলে দেখা যায় যদি একই রকম চিন্তা করা যায়, একই জিনিসকে কাজ যদি করা যায়, কোনো না কোনোভাবে জুড়ে যায় ব্রেন। ও দেখা যায় বাকি জিনিসগুলো, তার যে ব্রেনের বাকি অ্যাক্টিভিটিগুলো, সেটাও একরকম হয়ে যায়। যার জন্য দেখবেন যে আমরা বলি না, ইনি আমার কর্মস্থলের বন্ধু। আপনি শুধু কর্মস্থলের বন্ধু না, আপনি এক হয়ে গেছেন, একই রকম কাজ করছেন কি না, ধীরে ধীরে আপনার যে অন্য ব্রেন অ্যাক্টিভিটিগুলো একরকম হয়ে যায়। স্বামী স্ত্রীগুলোকে দেখবেন, স্বামী স্ত্রী কোথায় থেকে দুটো পুরো আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কিছুদিন সঙ্গে থাকতে 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 ওদের ব্রেন একই রকম হয়ে যায়। গলার আওয়াজ, ইন্টোনেশনস, প্যাটার্ন, বিহেভিয়ার ধীরে 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 সব এক হয়ে যায়। এগুলো আগেকার দিনে এনারা বলতেন যে ইমিটেশন হয়, এক অপরকে ইমিটেট করে না, বলছে একই ধরনের কাজ যখন হয় ব্রেন এক অপরকে ছুঁয়ে নেয়। এখন পপুলার যখন আমরা শব্দগুলো বলি, তখন বলি এই যে নানান রকমের যে কাজ হচ্ছে, যেখানে আমরা দেখছি শুনছি, এই সমস্ত কাজকে আমরা বলি এগুলো মন করে। আর মন জিনিসটা কি, এটা নিয়ে বিরাট সমস্যা, কারোর কাছে পরিষ্কার উত্তর নেই। সায়েন্টিস্টরা বলেন এই যে ব্রেনের যে অ্যাক্টিভিটিসগুলো যেটা আমরা একটু ডিসক্রাইব করলাম, এটাই মাইন্ড। অন্যদিকে রিলিজিয়াস লোকেরা যারা, তাদের বক্তব্য হচ্ছে যে না, মাইন্ডের অস্তিত্ব রয়েছে, ব্রেন এটা একটা অর্গান মাত্র, যেমন আমাদের এই হাত পা এগুলো রয়েছে, মাইন্ড ওইটাকে ইউজ করে ব্রেনকে নিজের কাজ করানোর জন্যে, আর সেটার মাধ্যমে কাজ করায় শরীরকে। যেমন ধরুন, খুব আমরা ক্রুড এক্সাম্পল, রেডিও ওয়েভস ভর্তি রয়েছে, এই ঘরে আমাদের ভর্তি রয়েছে। যদি আপনার সেলফোন থাকে, ওই সেলফোন রেডিও সিগন্যালসকে ধরবে, আর রেডিও সিগন্যালস ছাড়তেও পারে, ছাড়ছে, ধরছে। যদি আপনার ফোন না থাকে, রেডিও ওয়েভের মধ্যে আছেন কিন্তু আপনি কিচ্ছু ধরতে পারবেন না। ব্রেন এক্স্যাক্টলি তাই, মাইন্ডে যে সিগন্যালসগুলো চারিদিকে আছে এটাকে ধরে, আবার নিজের সেই সিগন্যালস ছাড়তে থাকে। এই উপমাটা আমার নিজের, পুরোপুরি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত যে জ্ঞান আমাদের কাছে আছে, তাতে এছাড়া অন্য কোনো ব্যাখ্যা দেওয়া যেতে পারে না। কিন্তু ব্যাখ্যা এভাবে বলে দিলেই হয় না, এই অনেক এর মধ্যে কন্ট্রাডিকশনস আছে। কীরকম, যে যদি দেখা যায় ব্রেনকে যদি আপনি বলেন যে ব্রেন শেষ কথা, আমরা তখন দেখি যে ব্রেন করে কি, এই যে জগৎটাকে যে নিচ্ছে, তাহলে জগৎটা যেমন তেমনটাই আমার দেখার কথা। যেমন ধরুন এই পেন দেখছেন, এই পেনটা আপনি যেমন দেখছেন তেমনই দেখার কথা, কিন্তু আমরা কিন্তু সেরকম দেখি না। ব্রেন এই ইনপুটসগুলোকে নিয়ে নেয়, নিয়ে একটা নিজের অন্তর্জগৎ সৃষ্টি করে। সেই অন্তর্জগতে সে করে অনেকগুলো জিনিসকে বাদ দিয়ে দেয়, অনেকগুলো জিনিসকে নিজের মতো যোগ করে দেয়, আর ওই যে অন্তর্জগৎ, ওইটাই আসল আপনার জগৎ। যেমন ধরুন ওই যে নামকরা কবিতা আছে, চাঁদ না যেন ঝলসানো রুটি, হ্যাঁ, যে বলছেন, তার মানে চাঁদ চাঁদ, আপনার ব্রেন চাঁদকে চাঁদ নিচ্ছে না কেন?
কবি ওটাকে ঝলসানো রুটি কেন দেখছেন? কারণ বহির জগৎটা ইম্পর্টেন্ট না, কিন্তু ব্রেন যেভাবে আমরা ডিসক্রাইব করলাম যদি ওটা ঠিক হয়, তাহলে চাঁদকে চাঁদই দেখবে, হঠাৎ ঝলসানো রুটি কেন হয়ে যাচ্ছে সেটা? আগে এখন এই যে আপনার প্রেমিকা তার মুখে চাঁদ দেখছে, চাঁদে প্রেমিকার মুখ দেখছে কেন? কারণ অন্তর্জগতে জগৎ একটা ভেতরে যেটা তৈরি হয়ে যাচ্ছে, আমার কাছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন এক্সটার্নাল ওয়ার্ল্ড। তাহলে তো কিন্তু এই যে ব্রেনের থিওরি যেটা বলা হলো, যেভাবে না কম্পিউটার যেভাবে কাজ করে, জিনিসটা কোনোদিন মিলল না। আমাদের এখানে এক ব্রহ্মচারী মহারাজ আছেন, খুব ট্যালেন্টেড, বিরাট ইয়ে ছিলেন, বিদেশ থেকে পিএইচডি এসব করে। তো ওনার এমনি, উনি তো অন্য সাবজেক্টের, মানে উনি হচ্ছেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পোস্ট ডক্টরাল অক্সফোর্ডে। তো কিন্তু ওনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ওনার খুব ফ্যাসিনেশন। তো উনি থেকে থেকে আমাকে এসে প্রশ্ন করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর ইন্টেলিজেন্সকে নিয়ে। তো ওর বক্তব্য হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে সায়েন্টিস্টরা এত কাজ করছেন, এটা কি কোনোদিন হবে যে হিউম্যান ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ম্যাচ করে যাবে? এমন বাবু কোনোদিন হবে না এটা। কারণ ওপর থেকে তুমি যদি নিচে নিতে শুরু করো, ঠাকুর বলছেন হ্যাঁ শ্রীরামচন্দ্রের উপমা দিয়ে, যে রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন যে ভাই হাতি এত বড় জীব কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না, মানুষই পারে। মেশিন যত অ্যাডভান্স করে যাক কোনো দিনই কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারবে না। ফলে ইন্টেলিজেন্স আর হিউম্যান ইন্টেলিজেন্স কোনো দিন এক হবে না। কিন্তু এটাকেও তুমি বাদ দাও, এবার তুমি চলে এসো সিম্পল ইন্টেলিজেন্সে, ডিসিশন মেকিং। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার ডিসিশন মেকিং, গুগলে আপনি একটা শব্দ করুন 5খানা সাজেশন দিয়ে দেয়। যদি ও আরও আপনাকে ভালোভাবে জানে, একবারে পারফেক্ট আপনাকে নিয়ে আসবে, অনেক সময় মনে হবে হে ভেতরে যেন একটা ভূত বসে আছে। তো ওই মহারাজ, ব্রহ্মচারী মহারাজ রোজই একগাদা থিওরিজ নিয়ে আসেন। তো বলছেন যে কনফ্লিক্ট সিচুয়েশন যখন মেশিনকে শেখানো হয় যে কার চলছে, সামনে এক বয়স্ক মানুষ আছে, এক বাচ্চা মেয়ে আছে, একজন মরবেই বাঁচাতে গেলে, তো ওইটা ট্রেনিং দিচ্ছে কিভাবে কি নেবে। আমি বলছি যে দেখো এটা খুব সিম্পল, যে কোনো আমেরিকান, এই কাজগুলো তো আমেরিকানরাই করে, যখন দেবে ওরা সবসময় বলবে বুড়োকে মরতে দাও কারণ তার জীবন হয়ে গেছে, বাচ্চাটাকে বাঁচাও। আর এটাই লজিকও তাই বলে। কিন্তু ওটা যদি তোমার বাবা হয়, তুমি গাড়ি চালাচ্ছ, তখন কি করবে? হোয়াট উইল ইউ ডু? আর এগুলো এথিক্যাল কোয়েশ্চেন্সগুলো অনেক আগে আগে অনেকবার ডিসকাশন হয়েছে। প্রবলেম কোথায়? আমরা এটা খুব ক্রুড এক্সাম্পল বললাম, এই ধরনের অনেক ওনার সঙ্গে ডিসকাশন হয় অনেক ইস্যুসগুলোকে, যে কীভাবে ডিসিশন মেকিং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যেটা হয় সেটা হতে পারে না। সমস্যাটা সবসময় ইনার ওয়ার্ল্ডকে নিয়ে। ব্রেন বা মাইন্ড, আপনি যেটাই বলুন, যে ইনার ওয়ার্ল্ড তৈরি করে না, নিজের ভেতরে যে একটা অন্তর্জগৎ তৈরি করে নিচ্ছে, সেই জগৎটা তার জন্য হচ্ছে আসল। আর যখন নতুন নতুন জিনিস আসে তখন ওটাকে ডাইনামিক মডেল কন্টিনিউয়াস চেঞ্জ করছে। যারা কন্টিনিউয়াস চেঞ্জ করে না, আমরা তাদেরকে বলি ঘোড়া, তাদেরকে বলি অপদার্থ। কারণ ইনার ওয়ার্ল্ড এটা ডাইনামিক, এক্সটার্নাল ওয়ার্ল্ড এটার অ্যাকচুয়ালি কোনো দাম নেই। কিন্তু যদি আপনি বলেন দাম আছে, লেটস সে, তাহলে আপনার ইনার ওয়ার্ল্ড যদি গোলমাল হয়ে যায় আপনি সমস্যায় পড়ে যাবেন, জগৎ আপনার চলবেই না। আর যদি বলেন ইনার ওয়ার্ল্ডটা সত্য, তাহলে ব্রেন কিন্তু মিথ্যা। কারণ ব্রেন যদি হয় যেমন ফটোগ্রাফি, যেমন জিনিসটা আছে তেমন দেবে, ব্রেনও তো তাই কাজ। তো হঠাৎ ও সিলেক্টিভ কেন হয়ে যাচ্ছে? কিছু জিনিসকে ফেলে দিচ্ছে, বলছে এটা আমার লাগবে না, ওটা আমার লাগবে না, এটা থাকবে। আবার যে জিনিসগুলো মনে হচ্ছে আমার ভুলে গেছি, সেগুলো কোথাও যেন চাঁড়া মেরে ওঠে স্বপ্নে বা স্মৃতিতে। কিন্তু তার সঙ্গে আমরা যেটা হিন্দুদের কাছে দুটো প্রবলেম, যেটা খুব সিরিয়াস দুটো প্রবলেম আসে। প্রথম কথা হচ্ছে আমরা সংস্কার মানি। একই বাড়িতে দুই সন্তান জন্মালো, এক সন্তানের টেন্ডেন্সিজ একরকম, আর এক সন্তানের টেন্ডেন্সিজ একরকম। আপনি আরও গভীরে যদি যান, আপনি দেখবেন যাদেরকে আমরা প্রডিজি বলি, যে খুব ফেমাস, দেখা যায় যে তাদের বাবা মা সেরকম ছিল না। জিসাস একটা কার্পেন্টারের ছেলে, হঠাৎ কোথায় থেকে ট্যালেন্ট এসে গেল। আপনি বলবেন এটা চান্স। আরে চান্স বলাও যা, আর আমি জানি না বলাও তাই।
যদি বলেন যে এটা চান্স, এটা জেনেটিক একটা চান্স, তা আপনি যখন চান্স বলছেন, চান্স বলাও যা আর আমি জানি না এটা বলাও তাই, তাহলে বলাই কেন? তাহলে কেন বলছেন যে আপনার কাছে উত্তর আছে? আমরা বলি প্রত্যেকটি শিশু যখন জন্মগ্রহণ করে সে এক বোঝা সংস্কার নিয়ে আসে, আর রাজযোগে এই জিনিসটাকে নিয়ে চলবে যে এক পোটলা সংস্কার নিয়ে চলে, যেটা এই জীবনে ওয়ার্কআউট করে, তার সঙ্গে কিছু নতুন নতুন সংস্কার ভেতরে ঢোকাতে থাকে। সংস্কারকে যদি আপনি মানেন তাহলে ব্রেনের যে আইডিয়া, ব্রেন ফাংশনিং অফ ব্রেন ইজ মাইন্ড, এটা পুরোপুরি ভুল হয়ে যায়। সংস্কার যদি আপনি না মানেন তাহলে এক গাদা জিনিস ব্যাখ্যা করা যাবে না। কী কী জিনিস ব্যাখ্যা করেন আমরা আরও বলবো এই পরপর। এখন তার থেকেও বাজে, যেটা আপনারা মোটামুটি সবারই কিছু না কিছু থাকবে, পূর্বজন্মের স্মৃতি অনেক বাচ্চার থাকে। এগুলোকে নিয়ে অনেক স্টাডি হয়েছে। আমার একটা আগে টকও আছে রিবার্থ নিয়ে, ইংলিশে ইউটিউবে দেখবেন। আমি ব্যক্তিগতভাবে আমি 3-4 জনকে জানি যার বাড়ির শিশুর পূর্বজন্মের স্মৃতি ছিল। একবারে পুরো বারবার বলছে যে এখানে কোথায়, এখানে আমি কেন আছি, আমাকে নিয়ে চলো আমার বাড়ি। নিউজ পেপারও মাঝে মাঝে আসে। কিন্তু এই যে বর্তমানকালে যে কি ওটাকে শব্দ একটা আছে এখানে, যুক্তিবাদীরা, নতুন একটা শব্দ, কি একটা যুক্তিবাদীরা মানবে না, যত যুক্তি দিন, কিন্তু ওই চোখে এসে কী একটা অঞ্জন এমন লাগিয়েছে, প্রযুক্তি কি একটা, ওরা আর কিছু দেখতে পায় না। ঠাকুর এক জায়গায় বলছেন যে বলে, মশাই ভগবান যদি থাকে তাহলে আমাকে দেখিয়ে দিন, আর তার ভারী বয়ে গেছে তোমাকে দেখাতে। আমার এক 2 জন বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তার সন্তানের সঙ্গে এটা, সেই যখন বাচ্চা 3 বছরে, সেই ভদ্রলোক বলতেন যারে অন্য ধরনের ভাষা বলে, হিন্দি মাতৃভাষা, হিন্দি ওর ইন্টোনেশনসটাই পুরো অন্য ধরনের, আর খালি বলছে আমি এখানে কেন আছি, আমার বাড়িতে 2টো গাড়ি আছে, গাড়ি কোথায়, সে তখন জানেও না গাড়ি কোথায়। আর আরেকটা ঘটনা আমি বিরাট ডিটেলে বলেছিলাম, আমার একজন বন্ধু, তিনি ওএনজিসির বড় ইঞ্জিনিয়ার, ভাইস প্রেসিডেন্ট, ওনার একটাই সন্তান অটিস্টিক, আন্ডার ডেভেলপড, বিরাট লম্বা কাহিনী, খুব সংক্ষেপে হচ্ছে, ফ্যামিলি খুব পড়াশুনো করা ফ্যামিলি, মা শেখাচ্ছে, ওর বন্ধুরা ক্লাস 7-8-এ উঠে গেছে, সে এখনও ক্লাস 2 পাস করতে পারছে না। তো মা একদিন খুব বকে ওর হাতটা জোর করে ধরে বলছে, তুমি কেন পারবে না, করো অঙ্কটা করো। তো ফটফট করে সব অঙ্ক করে দিয়েছে। তো মা বুঝতেও পারছে না, তখন আবার ধরেছে, আরও এগিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে দেখে যেমনি হাত ধরেছে, দেখে ওই কোয়াড্রেটিক ইকুয়েশন, বাই কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা ক্লাস 10 ছাড়িয়ে যাচ্ছে, সেটা ওই ক্লাস 2-এর বাচ্চা করে দিচ্ছে। ভদ্রলোক বম্বেতে থাকেন। তো আমি তখন ওরা চমকে উঠেছে, বলছি যে, ওর মা ইংলিশেই জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ নো অল দিস? আই এম এ ডক্টর। ডাক্তার? কিসের ডাক্তার? তো বটম লাইন হচ্ছে, ওই কলকাতা টালিগঞ্জের ওখানেও ডাক্তার ছিল, ওর এক বোন ছিল, খুব ভালোবাসতো বোনকে। একদিন গাড়ি করে আসছিল, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে পড়েছে, গাড়িটা এই হাতের উপরে পড়েছিল, আর ওখানে মারা যায়। মারা গিয়ে তারপরে কীভাবে এখানে এই বাড়িতে কেন আছে সেও জানে না। এখন যে জায়গাটা হাতের উপরে পড়ে মারা গেছিলো, ওই জায়গাটা টাচ করলেই ও পূর্বজন্মে চলে যাচ্ছে। কিন্তু প্রচণ্ড ব্যথা, তার বেদনা, ব্যথা। এখন ওরা দৌড়তে শুরু করেছে বিভিন্ন ডাক্তারের কাছে, পাস্ট লাইফ রিগ্রেশন যারা করে, তারা বলছে আমরা তো যাদের প্রবলেম থাকে তাকে নিয়ে যাই পাস্ট লাইফে, এ তো অলরেডি পাস্ট লাইফ জানে। তো আমি এখানে কি বলবো, মানে আমাদের কিছু করার নেই, ডাক্তার আর কিছু বলার নেই। তো এখন ওদের কাছে এখন 2টো জিনিস হলো, ওই হাতটা ধরে রাখো, সেই বেদনায়, সেই যে মরার সময় যে বেদনা, সেই মৃত্যু বেদনা ভেতরে, কিন্তু পুরো বলছে সব বলে দিচ্ছে, ফিজিক্সের সমস্ত নিয়ম, কেমিস্ট্রির নিয়ম, প্রেসক্রিপশন, মেডিকেল প্রেসক্রিপশন, এই রোগে কি লাগবে ওর সব বলে দিচ্ছে, কিন্তু এমন বেদনা, ওরা এখন ছেড়ে দিয়েছে। ছেলের পড়াশোনা নেই, কিচ্ছু নেই, এই জন্মে বৃথা। আমি একটাই ছেলে বন্ধুকে বললাম, কি হবে তোমাদের পরে? যা টাকা পয়সা আছে জমিয়ে রেখে গেছি, আর আমাদের রিলেটিভসদের, আসামের ভদ্রলোক, উনি আসামিজ, তো কোথায় টালিগঞ্জ জন্ম হয়েছে ছেলেটির, আসামে। আর যে ভদ্রলোক সে কোনোদিন কলকাতার আশেপাশেও আসেনি, এখন অফকোর্স বম্বেতে আছে। তো বলছে যে রেখেছি, তারা দেখবে, আর কি, আমাদের তার কিছু করার নেই। আর ওই যে হাত ওরকম ধরে রাখলে ওই যে পেন যেটা হয়, ওই পেন তো আমরা নিতে পারবো না, আমরা ছেড়ে দিয়েছি, কিচ্ছু করার নেই।
না, হাউ ডু ইউ এক্সপ্লেন দিস? তো এই ভদ্রলোক মিথ্যে কথা বলে যাচ্ছে যে ওএনজিসির এত বড় ইঞ্জিনিয়ার ভাইস প্রেসিডেন্ট র্যাঙ্কে আছে, সে আর তার বউ নিজের সন্তানকে কিছুই করতে পারছে না, নিজে এই ডিটেলে ঘটনা বলেছেন। আর কাউকে বলতেও চায় না, ওই লোকেরা বুঝবেও না, মানবে না, কিছু না। হাউ ডু ইউ জাস্টিফাইড যদি ব্রেন হয় আলটিমেট ট্রুথ? ভূত, আমি নরেন্দ্রপুরে ছিলাম, আগেকার দিনে নরেন্দ্রপুরে এত ভূত, প্রচুর ভূত। আমি অফকোর্স যখন গেছি তখন ভূতগুলো নেই, কিন্তু ওখানে অনেক কর্মীরা আছে যারা ওই ভূতর মুখোমুখি একগাদা রেগুলার ওরা হতো, বিরক্ত হয়ে গেছিল। তারপরে একজন মহারাজ সে ওঝার কাছ থেকে গিয়ে মন্ত্রসিদ্ধ চাল এনে ছুঁড়ে ছুঁড়ে ভূতগুলোর উপদ্রব শান্ত করলেন। আপনি এইগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? কোনো ব্যাখ্যা নেই। কারণ হিন্দুরা হচ্ছে, বিদেশিদের মতে হিন্দুরা হলো একটা অশিক্ষিত, অসংস্কৃত, কুসংস্কারে ভর্তি। সে যত বড়ই সায়েন্টিস্ট হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সে অশিক্ষিত। কেন? পুনর্জন্ম মানে, স্বামীজি বলছেন ঠাকুরকে, ইনি এখনো কালীঘরে যান। তো ওই রকম যে আপনি যত বড় সায়েন্টিস্ট, রিবার্থ মানেন, ও ইনি এখনো রিবার্থ মানেন, অশিক্ষিত। এই হলো একটু আমরা আইডিয়া দিলাম অ্যাবাউট ব্রেন। তো এখন তাহলে মাইন্ড জিনিসটাকে একটা তো হলো যেটা ফাংশন অফ ব্রেন বলে বিজ্ঞান দেখে। যদি আপনি বলেন যে মাইন্ড আলাদা কিছু ব্রেন থেকে, ব্রেনের ফাংশন নয়, মন আলাদা কিছু, এইটার বিরুদ্ধে কিন্তু অনেক সমস্যা এসে যায়। বৈজ্ঞানিকরা সবচেয়ে আগে বলবেন যে একটা প্রিন্সিপাল অফ সিম্পলিসিটি আছে। এটা একটা খুব পুরনো থিওরি, যার মধ্যে কিছু সায়েন্টিস্টদের মত যে জিনিসটা যদি সহজ হয় তাহলে সেটা বেশি ঠিক। স্বামীজিও যেমন বলছেন যে যদি সলিউশন খুঁজতে হয় প্রথমে বস্তুর মধ্যে সলিউশনটাকে খুঁজতে হবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে বস্তুটা কি ব্রেন না বস্তুটা মাইন্ড, এইটা একটা প্রবলেম থেকে যায়। সায়েন্টিস্টদের মতো ব্রেনটাকে আমরা জানি, ব্রেনটাকে আমরা দেখছি, সেই জন্যে সিম্পলিসিটির নিয়ম বলছে মাইন্ডের কোনো দরকার নেই, এটা দরকারই নেই। আর দ্বিতীয় কথা হলো কোনো সেন্সারি প্রুফ নেই। যেমন বললাম যে বিজ্ঞানের কাছে যতক্ষণ প্রমাণ না থাকে, বিশেষ করে সেন্সারি প্রমাণ না থাকে, তাহলে ওরা মানবে না। কিন্তু অন্যদিকে প্রবলেম হয় যে আমরা এই যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই যে তিনটে অবস্থার কথা আমরা যেটা বলি, বা ইভেন তুরীয়কে যদি নেন, আমরা দেখি জাগ্রত স্বপ্নে এই যে একটা মেনশন করলাম আমরা একটা কথা যে এগো, আমিত্বের ভাব থাকে। এখন দেখা যায় সবসময় আমির ভাব আছে, কিন্তু যখন গভীর নিদ্রায় যায় আমিত্বের ভাব কোথাও একটা হারিয়ে যায়। তো যদি ব্রেন সত্য হয় তাহলে আমিত্বের ভাব কিন্তু হারিয়ে যাওয়ার কথা নয়। স্বপ্নে যেমন আমি বোধটা থাকে, জাগ্রতে আমি বোধ থাকে, ঠিক তেমনি গভীর নিদ্রায় আমিত্বের বোধ থাকার কথা, সেই বোধটা কিন্তু থাকে না। আর তার সঙ্গে আপনি দেখবেন অনেক কিছু জিনিস আমাদের জীবনে সারাদিন ঘটছে যেটা আপনি ব্যাখ্যা পাবেন না। ধরুন খুব সিম্পল বলছি, আমার সঙ্গে তো রেগুলার হয়, অ্যালার্ম লাগিয়ে রেখেছেন 6টার সময়, ঠিক 6টা বাজতে যাচ্ছে, তার 2 মিনিট আগে দেখবেন ঘুম ভেঙে গেছে, রেগুলার। কিন্তু আপনি অ্যালার্ম যদি না লাগিয়ে রাখেন, আপনি নিশ্চিন্তে থাকুন, 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন। কিন্তু প্রায় এরকম হয়ে যায়। সেকেন্ড দেখবেন অনেক সময় আপনার মনে হবে কেউ যেন আপনার দিকে তাকাচ্ছে, ফিরে তাকান, দেখবেন ইয়েস, আমার রেগুলার হয়। যদি কেউ ইন্টেন্সলি আমার দিকে তাকায় আমার পেছনে, আমি বুঝতে পারি যে কেউ আমার দিকে তাকাচ্ছে, সঙ্গে সঙ্গে ফিরে তাকালে দেখি ঠিক, মানে অনেকবার আমার দেখা হয়ে গেছে। জিম করবেট এই ইনটিউশন জিনিসকে নিয়ে এত বর্ণনা করেছেন। তিনি যখন এই বাঘগুলোকে যখন মারতেন, কতবার এই ইনটিউশন, সে মনে হচ্ছে কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই, কারণ সায়েন্স সিগন্যালে বিশ্বাস করে। জিম করবেট কোনো সিগন্যালে হঠাৎ মনে হচ্ছে একটা বাঘিন তাকাচ্ছে, হঠাৎ ফিরে দেখে 3 ফিট দূরে বাঘিন দাঁড়িয়ে আছে আর ঝাঁপ মারতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বার করে। কার্ভিং স্কাইতে বর্ণনা এটা করেছি, যেখানে এই ইনটিউশন জিনিস স্বামীজিও বলছেন যে সমাজ যত সাইলেন্স প্র্যাকটিস করে তার ইনটিউটিভ পাওয়ার তত বাড়ে। আপনি যত সাইলেন্ট হবেন আপনার ইনটিউটিভ পাওয়ার তত বাড়বে। যদি এটা ব্রেনের ফ্যাকাল্টি হয় তাহলে ইনটিউটিভ পাওয়ার কী করে কাজ করে, বা যে দেখবেন যে অনেক ওয়ার্নিং সিগন্যালস, হঠাৎ মনে হয়
আমার উপর একটা কিছু একটা ডেঞ্জার আসছে, সাবধান হতে হবে। সবারই জীবনে আসে, এগুলো কেন আসে, কিভাবে আসে, এইগুলো আমাদের কাছে কোনো ব্যাখ্যা নেই। সেই জন্য বিজ্ঞান যেটা বলছে যে ব্রেন ফাংশন ইজ মাইন্ড, এটা ঠিক ওয়ার্কআউট করে না। তাহলে মাইন্ডকে যদি আমরা মেনে নিই সুপ্রিম, ব্রেন অ্যাজ এন এজেন্ট, ওইটা মানে রিলিজিয়ন যেভাবে দেখে ওইটার অন্য বিরাট সমস্যা হয়ে যায়। এই সমস্যাগুলো আমরা পরের ক্লাসে ধরব।